বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আমরা দেখতে পাচ্ছি আমাদের গল্প অনেকে শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্পটা একটা সিরিজের গল্প, সাগর ঘোষের লেখা মেজর দেবী প্রসাদ লাহিড়ীর সিরিজ। এই সিরিজের প্রথম গল্প কাটা সাহেবের কুঠি। আজকের গল্প পাঠে সায়ন্তন। আসুন আগে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। অলৌকিকে বিশ্বাস করিস মন? অলৌকিক বলতে? যা লৌকিক নয়, আধুনিক যুক্তিতে যার ব্যাখ্যা দেওয়া যায় না। মানে তুমি কি ভূত ভগবান এসবের কথা বলছো? না গো মেজর, আমার এসবে কোনোদিনই কোনো বিশ্বাস নেই, আর হবেও না। তুমি এসবে বিশ্বাস রাখো নাকি? অবশ্যই, কেন রাখবো না? আধুনিক যুক্তিতে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না মানে তো এটা নয় যে কখনোই পাওয়া যাবে না। তবে যাই বলো, আমি এসবে বিশ্বাস করি না। আমি আধুনিক সময়ে থাকি, সুতরাং আমি এখনকার যুক্তিকে বিশ্বাস করি। ঘরটার সাইজ বেশ বড়, পুরনো দিনের বাড়ির ছাপ বর্তমান। সিলিংয়ের কালো কালো মোটা কড়িকাঠের দুটো থেকে ঘরের দুই কোণে দুটো রড ঝুলছে, তাতে ঝুলছে দুটো পাখা। এত বড় ঘরে এখনকার গরমে টিকতে গেলে দুটো সিলিং ফ্যান লাগবেই। ঘরের মোটা মোটা দেওয়ালে কোনো ফাটা চটা না থাকলেও সেগুলোর বয়স যে বেশ ভালোই, সেটা বেশ বোঝা যায়। সাদা কালো বর্গাকার পাথর বসানো ঝকঝকে মেঝে, পুরনো দিনের বড় বড় গোটা চারেক উন্মুক্ত জানলা, সেগুলোর পাল্লাগুলো খোলা। ডিসেম্বর চলছে, ঠান্ডাও বেশ জাঁকিয়েই দিয়েছে। খোলা জানলাগুলো থেকে অল্প অল্প দেখা যাচ্ছে বাইরের ব্যস্ত মহানগরীর সন্ধ্যাকালীন ব্যস্ততা। গাড়ির হর্নের শব্দ, আবার মাঝে মধ্যেই দূরের কোনো জায়গা থেকে বক্স বাজার শব্দ ভেসে আসছে, সাথে আসছে ঠান্ডার রেশ। ঘরের মধ্যে বেশ জোরালো একটা টিউবলাইট জ্বলছে। ঘরের ভেতরটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। ঘরের ভেতরে একটা দিকে বেশ বড় একটা পুরনো দিনের খাট, নানান মূর্তি দিয়ে গোটা ঘরটা সাজানো। দেওয়ালে বেশ কিছু তৈলচিত্র শোভা পাচ্ছে। ঘরের আরেকটা দিকে বেশ বড় ইংরেজি এল আকৃতির টেবিল, তার উপরে একদিকে কম্পিউটার আর বেশ অনেকগুলো ফাইল আর বই ডাঁই হয়ে আছে। আরেক দিকে বেশ কিছু ডায়েরি, খাতা, পেন ছড়িয়ে ছিটিয়ে আছে। বাকি ঘরটা বেশ পরিপাটিভাবেই সাজানো। টেবিলটার যেদিকে কম্পিউটার আছে সেদিকে একটা অফিস চেয়ার, সেটার ওপরেই বসে আছেন একজন বেশ লম্বা চওড়া ব্যক্তি। ব্যক্তির বয়স আন্দাজ 50 কি 55 হবে। ব্যক্তির মাথায় ঘন কালো চুল, কয়েকটা চুলে পাক ধরেছে। বেশ ফর্সা গায়ের রং, টিকালো নাক, শক্ত চওড়া চোয়ালের ওপরে খোঁচা খোঁচা ছোট ছোট দাড়ি। নাকের তলায় মোটা ঘন দুদিকে পেঁচানো গোঁফ ব্যক্তির দুটো ঠোঁটই প্রায় ঢাকা দিয়েছে। তার পরনে একটা সাদা পাঞ্জাবি, তার উপরে চাপানো একটা কালো মোটা শাল। তবে ব্যক্তির মুখটার মধ্যে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ওনার চোখ। গল্পের জলদস্যু বা কার্টুনের জলদস্যুগুলোর একটা চোখে যেমন ঢাকা দেওয়া থাকে, এই ব্যক্তিরও তেমনই আছে। বেশ অদ্ভুত হলেও এনাকে কিন্তু বেশ মানাচ্ছে। এমন মানুষকে একবার দেখলেই মনে থাকে। তার ঠিক মুখোমুখি টেবিলের উল্টো দিকে একটা চেয়ারে বসে আছে এক বছর 28-এর সুন্দরী রম। টকটকে তার গায়ের রং, কাজলের সরু টানে আঁকা তার ডাগর ডাগর দুটো চোখের তুলনা করতে গেলে কাজল নয়না হরিণী ছাড়া আর কিছুই বলা চলে না। হালকা গোলাপি রঙের দুটো পাতলা ঠোঁট, শিল্পীর নিখুঁত তুলির টানে আঁকা তার দুই ভুরুর মাঝে ছোট্ট কালো টিপটা তার সৌন্দর্যকে কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে। মাথায় ঘন কালো লম্বা চুলের ঢল নেমে গেছে অনেকটা। এক কথায় দেবী প্রতিমা সম তার রূপ।
তবে আধুনিকতার ছাপও বেশ স্পষ্ট। তার পরনে একটা রয়্যাল ব্লু রঙের চুড়িদার আর জিন্স আর একটা সোয়েটার, বেশ মানাচ্ছে তাকে। ওই মধ্য 50-এর ব্যক্তির নাম DP লাহিড়ী, মেজর দেবী প্রসাদ লাহিড়ী। বছর 15 আগে পর্যন্ত ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। তখন মেজর লাহিড়ী কাশ্মীরে পোস্টেড। হঠাৎ একদিন রাতে ক্যাম্পে জঙ্গি হানা হলো। সব শেষে তাদের আটকানো গেলেও কিছু জওয়ান প্রাণ হারায়। মেজরেরও হয়তো মৃত্যু হতো, কিন্তু কপাল সাথে ছিল। বুলেটটা তার ডান চোখ ঘেঁষে চলে যায়। চোখটা নষ্ট হলেও প্রাণে বেঁচে যান। এরপর তিনি আর্মি থেকে অবসর নেন। ওই চোখের জায়গায় একটা পাথরের চোখ আছে বটে, তবুও মেজর ওই আই প্যাচটা পরে থাকে। ওনার নাকি বেশ লাগে। ব্যক্তির নানান বিষয়ে দারুণ জ্ঞান। এখন তো সারাটা দিন নানান বিষয়ে পড়াশোনা করেই কাটান। বেশ কিছু গবেষণাভিত্তিক পত্রপত্রিকায় নিয়মিত তার লেখা বেরোয়। বেশ কিছু বইও প্রকাশ পেয়েছে, পাঠক মহলে সমাদৃতও হয়েছে। টালিগঞ্জের দেশপ্রাণ শাসমল রোডের বেশ পুরনো একটা বাড়ি ওনার পার্মানেন্ট ঠিকানা। এটাই লাহিড়ীদের আদি বাড়ি। তা প্রায় 200 বছরের ইতিহাস তো হবে। এই যুগেও এই লাহিড়ী পরিবার এখনও জয়েন্ট ফ্যামিলি, বেশ বড় পরিবার। মেজর লাহিড়ীর সামনে যে মেয়েটি বসে আছে তার নাম মীনাক্ষী লাহিড়ী, ডাকনাম মন। মেজর লাহিড়ীর দাদার মেয়ে। শহরের বেশ নামি একটা কলেজের অঙ্কের অধ্যাপিকা সে। উন্নতি বেশ ভালোই করেছে। চাকরিটা সদ্যই পেয়েছে। এখন সন্ধে 7টা বাজে। এই আধ ঘন্টা আগে সে বাড়ি ফিরেছে। বন্ধুদের সাথে একটু বেরিয়েছিল। তারপর হাত মুখ ধুয়ে 2 কাপ কড়া করে চা আর মেজরের পছন্দের টোস্ট বিস্কুট নিয়ে সোজা চলে এসেছে তার ঘরে। ছোট থেকেই মনের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে তার এই কাকা। যদিও মন তাকে কাকা বা কাকু কখনোই বলেন, সে মেজর বলেই ডাকে। তাতে মেজর কখনো বাধা দেয়নি, বরং ওর বেশ লাগে। তবে মাঝে মধ্যে ওকে রাগানোর জন্য মন বুড়ো শব্দটাও বলে, আর তখনই হয় সমস্যা। মেজর খুব একটা চেঁচিয়ে কথা বলা বা শোনা পছন্দ করেন না। তিনি চেঁচান না বটে, তবে তখন ওকে দেখলে বেশ বোঝা যায় উনি রেগে গেছেন। ভারী গলাতেই বলেন, না মন না, আমাকে তুই কোনোভাবেই বুড়ো বলতে পারিস না। বুড়োদের মতো আমার মাথার সব চুল এখনো পাকেনি, একটা দাঁত আমার পড়েনি পর্যন্ত। মটনের হাড় চিবিয়ে ধুলো করে দিই। গায়ের জোর যা আছে তাতে এখনকার ছেলেদের এখনো টক্কর দিতে পারি। সাঁতারে তো সাঁতারুদেরও হার মানাবো। লাঠি নিয়ে হাঁটি না। পায়ের যথেষ্ট জোর আছে। বাতের ব্যথায় ভুগি না। একটা চোখ নেই বটে, তবে আর একটা চোখে এখনো ঈগলের দৃষ্টি রাখি। তাহলে কেমন করে তুই আমায় বুড়ো বলছিস? মন তখন আর কিছু বলে না, ফিক করে হাসে। মেজরকে রাগতে দেখে ওর বেশ মজা লাগে। মেজর নিজের গুণগুলো যখন রাগের মধ্যেই অহংকারের সাথে বলে, তখন ওর গুরুগম্ভীর মুখটা দেখে মনের খুব হাসি পায়। তবে ও খুব ভালো করেই জানে মেজর যেগুলো বলছেন সেগুলোর একটাও কিন্তু মিথ্যে নয়। সত্যি বয়সের ভার যেন ওকে আয়ত্তে আনতে পারে না। সর্বদা একেবারে ফিট অ্যান্ড ফাইন। মন নিজেও দারুণ ফিট, কিন্তু মেজরের মতো অতটাও নয়। এখন মেজরের ঘরেই ওদের দুজনের রোজগার সন্ধ্যাকালীন আড্ডা বসেছে। এই আড্ডায় বাড়ির আর কেউ থাকে না, শুধু ওরা দুজনেই থাকে। নানান ব্যাপারে নানান বিষয় ওদের কথা হয়। বাড়ির বাকিদের কাছে সেসব বড়ই বোরিং। মন বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে মেজর এই অলৌকিক ব্যাপার নিয়ে বেজায় মেতে উঠেছে। যদিও এই বিষয়ে মন কোনোদিন তাকে কিছু জিজ্ঞাসা করেনি, তবে এবারে আর সে কৌতূহল চেপে রাখতে পারল না। বলল, এই কি ব্যাপার বলো তো মেজর? তুমি কি এখন এই প্রেতজনী নিয়ে গবেষণা করছো? এই তো একদম ঠিক ধরেছিস। প্রেত তত্ত্ব, অলৌকিক ব্যাপার স্যাপার রিসার্চ করার মতোই একটা বিষয় বটে। শুধু রহস্যই রহস্য, শত সহস্র অজানা ব্যাপার। আর যে বিষয় সম্পর্কে বেশি লোক জানে না, যার বেশিরভাগটাই অজ্ঞাত, সেই রকম বিষয় নিয়েই না গবেষণা করে মজা পাওয়া যায়। যেসব নিয়ে অনেকেই কাজ করছে, সেসব নিয়ে কাজ করে কি লাভ আছে বল? কিন্তু যাই বলো মেজর,
আমি কেন যেন এসব ঠিক বিশ্বাস করতে পারি না। তাহলে চল, আমার সাথে একটা জায়গায় চল। কোথায়? মঙ্গলগঞ্জ। সেটা আবার কোথায়, আর কি এমন আছে সেখানে? মঙ্গলগঞ্জ একটা গ্রাম, বনগা লাইনে, জঙ্গলে ঘেরা একটা গ্রাম। ঐতিহাসিক জায়গা, বুঝলি। বিভূতিভূষণ বা পারমাদন অভয়ারণ্য এখানেই আছে। আর আছে একটা নীলকুঠি, বেশ অদ্ভুত সেই কুঠিরের নাম, কাটা সাহেবের নীলকুঠি। ইসামতি নদী আছে, দুর্দান্ত জায়গাটা। ওই নীলকুঠিটাকে নিয়েই হঠাৎ করে দারুণ রহস্য জট পাকাতে শুরু করেছে, বুঝলি মন। একটা পুরনো লোককথাও মাথা চাড়া দিচ্ছে। এই মেজর, রহস্যের চাদর ঢেকে কথা বলো না তো, পরিষ্কার করে বলো। এই তোমার হেয়ালি মার্কা কথাবার্তা আমার একেবারে অপছন্দের। অল্প হেসে মেজর লাহিড়ী এবারে বললেন, তা বললে হয় নাকি? তুই একটা এত বড় একটা কলেজের অঙ্কের প্রফেসর, তোর মাথা সর্বদা পরিষ্কার থাকা দরকার। ধুর ছাই, আবার সেই দার্শনিক মার্কা কথা। তুমি কি পরিষ্কার করে বলবে? আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, ঘটনাটা একেবারে গোড়া থেকেই বলছি। সালটা তখন আনুমানিক 1803। বনগাঁর নাটাবেড়িয়ার মঙ্গলগঞ্জে তখন জমিদার মঙ্গলচন্দ্র আশের রাজত্ব। বেশ দোর্দণ্ড প্রতাপ জমিদার ছিলেন তিনি, তবে প্রজাপ্রতিও যথেষ্ট নরম ছিলেন। তা এই মঙ্গলচন্দ্রের ছেলে লক্ষণচন্দ্রের পড়াশোনার প্রতি দারুণ টান ছিল। মঙ্গলচন্দ্রের অর্থপ্রাচুর্য ছিল বেশ ভালোই। ছেলেকে তিনি পাঠালেন বিদেশে পড়াশোনার জন্য। সেখানেই লক্ষণচন্দ্রের বেশ কিছু ব্রিটিশ বন্ধু হয়। তারাই তাকে বোঝায় যে সে যদি দেশে ফিরে নীল চাষ করিয়ে ব্যবসা করে তাহলে সে দারুণ লাভবান হবে। ব্যাপারটা লক্ষণচন্দ্রের বেশ মনে ধরে। দেশে ফিরে এসে বাবাকে জানায়, কিন্তু জমিদার মঙ্গলচন্দ্র ছিলেন অভিজ্ঞ, ব্রিটিশদের কূটনীতি তিনি ধরতে পেরেছিলেন। তাই ছেলের কথায় তিনি পাত্তা দিলেন না। ফলত লক্ষণচন্দ্র হতাশ হয়েই আবার বিদেশ চলে গেল। কিন্তু লক্ষণচন্দ্রকে বেশি দিন হতাশ থাকতে হলো না। বছরখানেকের মধ্যেই জমিদার মঙ্গলচন্দ্রের মৃত্যু হল। লক্ষণচন্দ্র বসল জমিদার হয়ে। সাথে সাথেই সে নীল চাষের কথা ভাবা শুরু করল। তবে চাষিরা প্রথমে রাজি না হলেও লক্ষণচন্দ্র বুদ্ধি খাটিয়ে ধীরে ধীরে তাদের রাজি করায়। বিদেশ থেকে তার সেই সমস্ত বিদেশি বন্ধুদের নিয়ে আসে। মঙ্গলগঞ্জে শুরু হয় নীল চাষ। কিন্তু কিছুদিন পরেই অভিজ্ঞ চাষিরা খুব ভালো করেই বুঝে গেল এই নীল চাষের জন্যে তাদের চাষের জমির উর্বরতা দারুণভাবে নষ্ট হচ্ছে। ফলত তারা নীল চাষ করতে অস্বীকার করল। কিন্তু এদিকে লক্ষণচন্দ্রের সাহেব বন্ধুরা ততদিনে মঙ্গলগঞ্জে বেশ জাঁকিয়ে বসেছে, রীতিমতো আধিপত্য স্থাপন করেও ফেলেছে। একটু একটু করে সর্বে সর্বা হয়ে উঠছে। লক্ষণচন্দ্র তখন তাদের হাতের পুতুল, যেমন নাচাচ্ছে তেমন নাচছে। অগত্যা চাষিরা বিদ্রোহ ঘোষণা করল। প্রাণ গেলে যাক, কিন্তু তাদের জমিতে তারা আর নীল চাষ করতে দেবে না। শান্ত মঙ্গলগঞ্জ অগ্নিগর্ভের রূপ নিল। আগেই বলেছি, সাহেবরা ততদিনে মঙ্গলগঞ্জের ওপরে তাদের মুষ্টি শক্ত করে ফেলেছে। লক্ষণচন্দ্র হঠাৎ বিদ্রোহের ধারণা না করলেও তারা করে ফেলেছিল। সেই বুঝে ব্যবস্থাও নিয়ে রেখেছিল। মঙ্গলগঞ্জে এসেই তারা আগে একটা বিশাল নীলকুঠি স্থাপন করেছিল। সেই কুঠির তলাতেই তারা কারাগারও বানিয়ে রেখেছিল। ফাঁসি কাঠ থেকে শুরু করে শুলে চড়ানো সমস্ত ব্যবস্থাই সেখানে ছিল। বিদ্রোহ কঠোর হাতে দমন করতে শুরু করলো তারা। লক্ষণচন্দ্র তাদের দলে। দুর্বল অসহায় চাষিদের তুলে এনে বন্দি করে রাখা হলো ওই কারাগারে। তাদের ওপর চলতে থাকলো অকথ্য অত্যাচার। চাষিদের বাড়ির বউ মেয়েদের ওপরেও সাহেবদের হীন নজর পড়ল। ফলে চাষিরা মারমুখী হয়ে উঠল। উল্টো দিকে সাহেবদের অত্যাচারও বাড়ল। মঙ্গলগঞ্জ রীতিমতো একটা আগ্নেয়গিরিতে রূপান্তরিত হলো।
যে কোনো মুহূর্তে সে ফেটে পড়বে, এমনই অবস্থা হয়ে দাঁড়ালো। তুমুল অত্যাচারিত হয়েও চাষিরা কিন্তু তাদের দাবি থেকে এক চুল নড়ল না। তাদের টুকরো টুকরো করে কেটে ফেললেও তারা আর নীল চাষ করবে না। এমন অবস্থায় চাষিদের মনে দ্বিগুণ ভয় আর আতঙ্ক জাগানো আর তাদের সাহস একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না। সাহেবরা সেটাই করল। বিদ্রোহের যে কটা মূল মাথা ছিল তাদের তুলে এনে নিয়ে এসে তাদের খুন করার পরিকল্পনা এঁটে ফেলল। মাথা না থাকলে বিদ্রোহ থাকবে না, কিন্তু ব্রিটিশদের এই ফন্দি হলো তাদের মৃত্যুবাণ। সেই বাণের হাত থেকে লক্ষণচন্দ্রও ছাড় পেল না। সাহেবদের এই পরিকল্পনা কোনোভাবে চাষিদের কাছে পৌঁছে যায়। ব্যাস, তারপরেই চাষিরা শুরু করল পরিকল্পনা করা। খুব সহজেই বিদ্রোহের মূল নেতারা ধরা দিল। তাদের ধরে নিয়ে যাওয়া হলো ওই নীলকুঠির ভূগর্ভস্থ কারাগারে। বন্দিও করা হলো। তুমুল অত্যাচার চলল 3 দিন ধরে, কিন্তু তাতে নেতাদের একজনও মারা যায়নি। মাঠে খাটা শক্ত শরীর তাদের, কাঠের মতো শক্ত জান। এরপরে ঠিক যেদিন ওদের খুন করার কথা ছিল সেই দিনই নিজেদের পরিকল্পনা মতো কাজ করল বিদ্রোহী নেতারা। তারা জানালো সাহেবদের কথা তারা মেনে নিচ্ছে, তবে তাদেরও দুটো শর্ত আছে। প্রথমত, তাদের ঘরের মেয়ে বউদের ছেড়ে দিতে হবে, আর তাদের পারিশ্রমিক যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে নীল চাষে তাদের কোনো সমস্যা নেই। লক্ষণচন্দ্র আর সাহেবরা আলোচনা করে দেখল চাষিদের এইটুকু শর্ত মেনে নিলে আখেরে তাদের লাভই হবে। এমনভাবে চাষিদের মারতে থাকলে নীল চাষের জমি পাওয়া গেলেও চাষের লোক তো পাওয়া যাবে না। ফলত সাহেবরাও চাষিদের এই শর্ত মেনে নিয়ে নেতাদের ছেড়ে দেয়। চাষিদের পরিকল্পনা এটাই ছিল, বাকিরা চুপি চুপি রাতের আঁধারে ততক্ষণে গোটা নীলকুঠি ঘিরে ফেলেছে। নেতারা বাইরে আসা মাত্র নীলকুঠির ওপরে একেবারে আচমকা দা, কুড়ুল, কোদাল, বঁটি যা যা পেয়েছিল তাই নিয়েই বিদ্রোহীরা ঝাঁপিয়ে পড়ে। সাহেবদের কাছে বন্দুক আর কিছু সৈন্য ছিল বটে, তবে একসাথে অতজন, তারপরে কোনো রকম পূর্বাভাস ছাড়া আক্রমণের সামনে তারা বেশিক্ষণ টিকল না। টুকরো টুকরো করে দিল তাদের বিদ্রোহীদের দল। অশিক্ষিত অসহায় চাষিদের এতদিনের চেপে থাকা জ্বালা, যন্ত্রণা, রাগ, দুঃখের বহিঃপ্রকাশ যে এতটা ভয়ঙ্কর হবে সেটা সাহেবদের ধারণাতীত ছিল। সৈনিকদের মারার পরে বিদ্রোহীরা নীলকর সাহেব আর লক্ষণচন্দ্রকে মৃত্যুর দৌড়ে পাঠানোর জন্য তৈরি হলো। তারা ভূগর্ভস্থ কারাগারের মুখ বন্ধ করেই নিজেদের বাঁচানোর চেষ্টায় ছিল। সেটা তাদের হলো কাল। বিদ্রোহীরা কারাগারের সকল পথ চিরতরে বন্ধ করে দেয়। তারপরে গোটা নীলকুঠিটাতেই আগুন ধরিয়ে দেয়। বুঝতে পারছিস? জমিদার লক্ষণচন্দ্র আর তার বন্ধু নীলকর সাহেবদের মৃত্যুটা কি ভয়ঙ্করভাবে হয়েছিল। কোথাও থেকে তারা বেরোতে পারেনি, এতটুকু মুক্ত বাতাস পায়নি। তার উপর দাউ দাউ আগুনের তাপ, মাটির তলায় একটু একটু করে দম হেঁটে যাচ্ছিল তাদের। গরমে গলে যাচ্ছিল দেহের চামড়া, মাংস। উফ, ভাবলেই গায়ে কাঁটা দেয় না। যে ক্রোধ আর ক্ষোভের আগুনে ফুলকি তারাই একদিন জ্বালিয়েছিল, সেই আগুনের ফুলকি দাবানলের রূপ নিয়ে তাদেরই পুড়িয়ে মেরেছিল। আর মূল সাহেবের মুন্ডুটা কেটে ঝুলিয়ে দিয়েছিল ওই কুঠির সামনে। সেই থেকে ওই কুঠির নাম কাটা সাহেবের কুঠি। মন এতক্ষণ মেজর লাহিড়ীর কথাগুলো অবাক হয়ে হাঁ করে গিলছিল। ঘোর এমনই লেগে গিয়েছিল যে মেজর কথা থামানোর পরেও বেশ কিছুক্ষণ হাঁ করে তার দিকে চেয়ে বসে রইল। হুঁশটা এলো মেজরের ডাকে। এই মন, কি হাঁ করে বসে আছিস? ব্যাপারটা বুঝতে পারছিস?
হুঁশ ফিরে পেয়ে মন এবারে বলল, আরে বলবো কি, যা বললে সেটা শুনেই তো আমি থ মেরে গেছি। এটা তো রীতিমতো তুমি একটা হিস্টোরিক্যাল থ্রিলার শুনিয়ে দিলে। বাপরে, এত বিশাল ইতিহাস! কিন্তু এই ইতিহাসের সাথে তোমার এই প্রেত তত্ত্ব নিয়ে গবেষণার লিঙ্কটা কোথায়, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। মেজর লাহিড়ী এবারে হেসে বললেন, আরে বলছি, যা বললাম তা তো আজ থেকে প্রায় 210 কি 20 বছর আগের ঘটনা। এবার ফিরে আসি বর্তমান সময়, আমার খটকায়। ব্যাপারটা আমি জানতে পেরেছি 2 দিন আগে। আমার এক লেখক বন্ধুর মারফত জানতে পারি ঘটনাটা। আমার সেই বন্ধুটি থাকেন মানিকতলায়। তার পাড়ারই 4 জন ছেলে 1 সপ্তাহে আগে ওই মঙ্গলগঞ্জ ঘুরতে যায়। 3 দিনের মধ্যেই তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা ফেরে না। ছেলেগুলোর বাড়ির লোকেরা স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে ওঠে, খোঁজ শুরু করে তাদের। আর মঙ্গলগঞ্জের লোকেদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় ছেলেগুলো ওই কাটা সাহেবের কুঠিতে রাত কাটানোর জন্য নাকি গিয়েছিল। গাঁয়ের লোকেরা অনেক বারণ করেছিল ওদের, কিন্তু ওরা কারো কথা শোনেনি। এক প্রকার জেদ দেখিয়ে ওই রাতে কুঠিতে থাকে। এরপর কি হয়েছে গাঁয়ের লোকেরা কিছুই জানে না। তাদের মতে ওই কুঠি বহু বছর ধরেই অভিশপ্ত পরিত্যক্ত হয়ে পড়ে আছে জঙ্গলের মধ্যে। ওই কুঠিতে নাকি প্রেতাত্মাদের বাস। লক্ষণচন্দ্র, নীলকর সাহেব আর বহু বন্দীদের আত্মা আটকে আছে ওই কুঠিতে। সেই আত্মারাই নাকি ওই ছেলেগুলোকে গিলে খেয়েছে। তো এসব জানার পরে ছেলেগুলোর বাড়ির লোকেরা স্বাভাবিকভাবেই পুলিশে ব্যাপারটা জানায়। পুলিশও খোঁজ খবর করছে। ওই নীলকুঠিও পুলিশ দিনের আলোতে খুঁজে দেখেছে, তবে কাউকে খুঁজে পায়নি। তবে ছেলেগুলোর 4টে ব্যাগ তারা পেয়েছে, যা প্রমাণ করছে ছেলেগুলো ওই বাড়িতে সেই রাতে ছিল। থাকুক না থাকুক, তারা গিয়েছিল। কিন্তু তারপরে ওরা গেল কোথায়? সত্যিই কি কোনো অলৌকিক ঘটনার শিকার হয়েছে তারা, নাকি অন্য কিছু? এগুলো আমার খটকা, বুঝলি? বুঝলাম। তবে আমার মনে হচ্ছে এসব অলৌকিক কিছুই না, ব্যাপারটা না অন্য কিছু। তা হলেও হতে পারে। তবে গাঁয়ের লোকেরা কিন্তু দিনের বেলাতেও ওই জায়গার ধার মারায় না ভয়ে। তারা জানিয়েছে এর আগেও অনেকেই ওই বাড়িতে রাত কাটাতে গিয়ে বা জঙ্গলে ঘুরতে গিয়ে ওই জায়গায় গিয়ে গায়েব হয়ে গিয়েছে। ওই বাড়ি নাকি চুম্বকের মতো মানুষকে টানে। প্রতি বছরই ওই গাঁয়ের 3-4 জন করে হারিয়ে যায়। তাদের আর কখনোই পাওয়া যায়নি। আর ঘটনাটা কিন্তু বহু বছর ধরে চলছে। এত বছর ধরে এতগুলো মানুষের বিশ্বাস একেবারে কি মিথ্যে? আর গায়েব হওয়া মানুষগুলোই বা যাচ্ছে কোথায়? কিছুক্ষণের জন্য নীরবতা এসে ঘরটার মধ্যে বাসা বাঁধল। মন পরিষ্কার দেখতে পাচ্ছে মেজরের একটা মাত্র দৃশ্যমান চোখটা এখন অদ্ভুত রকম চকচক করছে। একটা সিগারেট বাক্স থেকে বের করে ঠোঁটে ধরালেন তিনি। ঘরের নীরবতা ভঙ্গ করল দেশলাই বাক্সে কাঠি ঘষার অল্প শব্দ। সিগারেট ধরিয়ে বেশ বড় করে একটা টান দিলেন তিনি। অনেকটা ধোঁয়া একসাথে ছাড়লেন। মনের বুঝতে অসুবিধে হলো না মেজর খুব গভীর কোনো একটা ভাবনায় ডুব দিচ্ছেন একটু একটু করে। মেজরকে মন খুব ভালো করেই চেনে। একবার যদি তিনি কোনো ভাবনার সাগরে ডুব দেন তাহলে তিনি আর কোনো কথা বলবেন না, কিন্তু সেটা তো এখন কোনোভাবেই হতে দেওয়া যায় না। মন তাই মেজরকে ব্যস্ত রাখতে বলল, তা তুমি কি এখন সেখানে গিয়ে ব্যাপারটা খুঁজে দেখতে চাইছো? চিন্তামগ্নভাবেই মেজর উত্তর দিলেন, হ্যাঁ রে, সেটাই ভাবছি। কিন্তু ব্যাপারটার মধ্যে পুলিশ ঢুকে গেছে, এর ভিতরে নাক গলানোটা কি ঠিক হচ্ছে? আমার আর কোনো উপায় নেই। কৌতূহল যখন হয়েছে তখন আমাকে যেতেই হবে ওখানে। ব্যাপারটা একটু তলিয়ে না দেখলে আমার পেটের ভাত যে হজম হবে না। আবার কিছুক্ষণের নীরবতা। তারপরে মন বলল, সে তো বুঝতেই পারছি। তাহলে কবে যাওয়া হচ্ছে? তুই যাবি আমার সঙ্গে?
আর কে যাচ্ছে? তুই গেলে আমি আর তুই, নইলে আমি একাই যাব। তুই কি কলেজ থেকে ছুটি পাবি? আরে সেটা নিয়ে ভেবো না মেজর, ভূত আছে কি নেই সেটা নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। তবে জায়গাটার যা ইতিহাস পড়লে তাতেই দারুণ ইন্টারেস্টিং লাগছে। আর কিছু না হোক জঙ্গল আর ওই কাটা সাহেবের কুঠিটা দেখতে আমি যাবই। সেই আগের বছর নর্থ সিকিম গিয়েছি, তারপর থেকে আর কোথাও যাওয়াও হয়নি। একটু ঘোরাও হয়ে যাবে, ভালোই হবে। চলো। বেশ, তাহলে কাল দিনটা বাদ দিয়ে চল আমরা পরশু বেরিয়ে পড়ি। কিন্তু মেজর, পুলিশ নিয়ে কোনো ঝামেলা হবে না তো? আরে সেসব আমি দেখে নেব, ওই নিয়ে ভাবিস না। ছেলেগুলোর কেসটা যে অফিসার ইনভেস্টিগেট করছে সে আমার চেনা, কালই আমি তার সঙ্গে কথা বলে নিচ্ছি। ও ফাইন, তাহলে তো আর কোনো কথাই নেই। চলো বুড়ো, এবার তাহলে ঘুরতে বেরিয়ে পড়ি, একটা নতুন অ্যাডভেঞ্চার হবে। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, তুই আমাকে সেই বুড়ো বলছিস? আমি কিন্তু বুড়ো নই। এরপরে মেজর আবার সকল চিন্তা ভুলে তিনি যে বুড়ো নন সেটা অভিমানী সুরে বলতে শুরু করলেন, আর মন মাথা নিচু করে মিটিমিটি হাসতে লাগল। প্রকাশ, এবার কি হবে? আরে চিন্তা করো না ডার্লিং, আমি আছি তো। আমরা ফিরবো কি করে? ফিরে কি হবে, এই তো বেশ লাগছে। কেউ কোথাও নেই, শুধু তুমি আর আমি। চারিদিকে শুধু জঙ্গল, দূর থেকে অল্প অল্প নদীর জলের কুলকুল শব্দ ভেসে আসছে। ডিসেম্বরের ঠান্ডা, যেমন রোমান্টিক তেমন রোমাঞ্চকর। ফিরে কি হবে বলো তো? আজ রাতটা এই জঙ্গলেই কাটিয়ে দেবো, কি বলো? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ঠান্ডায় এমন ঘন জঙ্গলের মধ্যে থাকবো দুজনে? এবারে ভয় রীতিমতো কাঁদো কাঁদো শোনালো অয়ন্তিকার গলা। আর সেটা হওয়ারই কথা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অয়ন্তিকা একটু আগেই ঘড়ি দেখেছে, রাত এখন প্রায় 8টা বাজে, আর ওরা আছে ঘন অজানা জঙ্গলের মধ্যে। ফেরার পথটাও সম্ভবত হারিয়েছে, জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই আশেপাশে। এমন অবস্থায় একটু ভয় লাগাটা তো স্বাভাবিক। ওরা বলতে অয়ন্তিকা আর প্রকাশ। ওদের বিয়ে হয়েছে এই মাস 7 হচ্ছে, একেবারে নতুন দম্পতি বলা চলে। টানা 12 বছরের লম্বা প্রেমের পরে ওরা বিয়ে করেছে। আজ ওরা দুজনেই নিজের পায়ে প্রতিষ্ঠিত, এটাই ওদের ইচ্ছে ছিল আর পূরণও হয়েছে। সেজন্য ওরা দুজনেই খুব খুশি। এমনটা তো সবার সাথে হয় না। মনের মানুষটাকে সব শেষে নিজের করে পাওয়া, তার সাথে আবার যেমন করে চাওয়া ঠিক তেমন করে পাওয়া, তাও কোনো রকম সমস্যা ছাড়া, কতজনের হয় এমন সৌভাগ্য? উত্তরটা খুব কম অঙ্কেই হবে। সে যাই হোক, আমাদের মূল কথায় ফিরে আসা যাক। প্রকাশ আর অয়ন্তিকা দুজনেই দারুণ অ্যাডভেঞ্চার প্রেমী। ঘুরতে যেতে ওদের খুব ভালো লাগে, আর সেসব জায়গা যদি হয় স্বল্প পরিচিত তাহলে তো কোনো কথাই নেই। বিয়ের আগে ওরা এমন বেশ কিছু জায়গায় ঘুরতে গেছে, আর বিয়ের পর তো কাজ বলে কিছু নেই। এই কমাসেই ওরা এত জায়গা ঘুরেছে যে পরপর সেই সব জায়গার নামও একেবারে বলতে পারবে না। এবারে ওরা তেমনই স্বল্প পরিচিত একটা জায়গায় এসেছে, মঙ্গলগঞ্জ। এখানে জঙ্গল আছে, ইছামতি নদী আছে, আর আছে একটা নীল কুঠি। কুঠিটার নাম কাটা সাহেবের কুঠি। স্থানীয়দের মতে ওই কুঠিতে নাকি প্রেতাত্মাদের বাস। সেসবই ঠিকঠাক ছিল। সমস্যাটা হলো সন্ধে হওয়ার পরে। প্রকাশ আর অয়ন্তিকা এখানে এসেছে গতকাল। এখানেই জঙ্গলের কাছে কয়েকটা কটেজ আছে, সেখানেই ওরা উঠেছে। গতকাল বিকেলের দিকে এখানে এসে পৌঁছানোর পরে ওরা বলতে গেলে ঘুরে দেখতেই পারেনি। ঘোরা শুরু করেছে আজ সকাল থেকে। মঙ্গলগঞ্জ গ্রামটা এক কথায় সবুজের ঠাসা। সারাক্ষণ শান্তি আর নীরবতা বিরাজ করে গোটা গ্রাম জুড়ে। দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওরা আবার বেরিয়েছিল ঘুরতে। তারপর সোজা চলে গিয়েছিল বিভূতিভূষণ অভয়ারণ্যে। সেখানেই নানা পাখির কুহুতান শুনতে শুনতে কখন যে দুপুর কেটে গিয়ে বিকেল কেটে গিয়ে কখন যে গোধূলি এসে গেছে সেটা ওরা বুঝতে পারেনি। তারপরে সেখান থেকে বেরোতে বেরোতে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়ে গেছে।
এরপরেই হলো সমস্যাটা। অভয়ারণ্য থেকে বেরোনোর পরে স্থানীয় একজনের কাছ থেকে ওরা জানতে পারলো এই অভয়ারণ্য ছাড়া আরও জঙ্গল আছে এখানে। ব্যাস, সাথে সাথে প্রকাশের ইচ্ছে জেগে উঠল, আজই ওরা সেই জঙ্গলের কিছুটা অন্তত ঘুরে দেখে তারপর ফিরবে। দিনের আলো তখন কিছুটা থাকলেও সেই আলো বেশিক্ষণ স্থায়ী নয়, সেটা বেশ বোঝা যাচ্ছিল। অয়ন্তিকা তখনই বারবার বারণ করছিল, কিন্তু প্রকাশকে বোঝায় কার সাধ্যি। অগত্যা ওকেও আসতে হয়েছে এই জঙ্গলের মধ্যে, আর এখন পরিস্থিতি বেজায় খারাপ। যদিও সেদিকে প্রকাশের কোনো খেয়াল আছে বলে তো মনে হচ্ছে না। আশেপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কিছু দূরে ইছামতি নদী কুলকুল শব্দে বয়ে চলেছে, আর তার সাথে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা ঘুটঘুটে অন্ধকার। এই জঙ্গলে তেমন কোনো হিংস্র পশু নেই বটে, তবে ওরা পথ হারিয়েছে। আলো বলতে আছে শুধু দুটো টর্চ। তাই নিয়ে এমন ঘন জঙ্গল থেকে বের হওয়া অসম্ভবের প্রায় সমান। তবে শুধু যে এই কারণে অয়ন্তিকা ভয় পাচ্ছে তা কিন্তু নয়। গ্রামের লোকেরা জানিয়েছে এই জঙ্গলে অনেক সাপের উপদ্রব আছে, আর আছে কাটা সাহেবের কুঠি। জায়গাটা নাকি মোটেও ভালো নয়। এর আগে অনেকেই নাকি এখানে এসে একেবারে উবে গেছে। তাদের জিনিসপত্র পাওয়া গেলেও মানুষগুলোকে আর কখনো কেউ দেখতে পায়নি। এই ভূত প্রেতে অয়ন্তিকার যেমন বিশ্বাস তেমন ভয়। ওর তো বারবার শুধু ওই গ্রামবাসীর কথা মনে পড়ছে। ও জঙ্গলে দিনের আলো নিবলে আর থেকো নি গো দিদিমণি। ও জঙ্গল ভালো নয় গো, একেবারে ভালো নয়। আবার কথাটা মনে পড়তেই অয়ন্তিকা এবারে প্রকাশের একটা হাত চেপে ধরল, বলল, বলি কি, একটা কিছু করো না। এমনভাবে সারা রাত সত্যি সত্যি জঙ্গলে থাকবে নাকি? প্রকাশ ইন্ডিয়ান আর্মির একজন জওয়ান। ভয় ডর কি জিনিস ও জানেই না। ও বলল, হ্যাঁ, কোনো সমস্যাই তো আমি দেখছি না। ওই গ্রামের লোকটা কি বলেছিল তোমার মনে নেই? কি বলেছিল বলো তো? ও, সাপের ব্যাপারটা? আরে বোকা, তুমি ভুলে যাচ্ছ, এটা শীতকাল। শীতকালে সাপেরা ঘুম দেয়, খামোকা ভয় পাচ্ছ। এখন চলো একটু সামনের দিকে যাই, যদি কোনো ঘরটর দেখা যায়। ঘর পাবে কোথা থেকে? মনে নেই লোকটা কি বলেছিল? এই জঙ্গলে কেউ থাকে না, কেউ না, শুধু তারা থাকে। তারা মানে কারা? আরে লোকটার কথা মনে নেই? প্রকাশ এবারে হেসে ফেলল, বলল, ধুর, তুমি ওইসব ভাবছো। এই ভূত প্রেত বলে কিছু হয় না। অয়ন্তিকা রীতিমতো খেঁকিয়ে উঠল। চুপ, একদম চুপ। এমন সময় ওদের নাম নিতে নেই। প্রকাশ এবারে অয়ন্তিকার হাতটা ধরে আলতো করে একটা টান দিয়ে নিজের খুব কাছে টেনে নিয়ে প্রেমে ডুবু ডুবু গলায় বলল, আসুক না ভূত, কি হয়েছে? আমি আমার এই সুন্দরী বউকে তাকে নিয়ে যেতে দেবো নাকি? অয়ন্তিকা নিজেকে প্রকাশের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে বলল, ছাড়ো তো, এখন এই জঙ্গল থেকে আমি বেরোতে চাই, আমাকে বাইরে নিয়ে চলো। প্রকাশের বুক থেকে এবারে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ও বলল, তাহলে আর কি করা যাবে? রানী সাহেবার আদেশ যখন পালন করতেই হবে। তবে আরেকবার ভেবে দেখতে পারতে, কিন্তু রাতটা কিন্তু দারুণ থ্রিলিং হতো। না না না, আমার আর কিচ্ছু ভাববার নেই। এই জঙ্গলে আমি থাকবো না। ওকে ডার্লিং, চলো তাহলে। প্রকাশের মুখের ভাব দেখলে বুঝতে সমস্যা হয় না যাওয়ার তার কোনো ইচ্ছে নেই, কিন্তু বউয়ের হুকুম, তা এড়িয়ে যায় এমন সাহস কোন পুরুষের আছে? অগত্যা বাংলা 5-এর মতো মুখ করে সে এগিয়ে চলল। অয়ন্তিকা তড়িঘড়ি তার একটা হাত জড়িয়ে ধরল। দুজনেই এগিয়ে চলল সামনের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটাও ঘরের মুখ দেখতে না পেয়ে অয়ন্তিকা যখন জঙ্গল থেকে রাতে বের হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক সেই সময় জঙ্গলের বড় বড় গাছের মধ্যে জমদূতের মতো দাঁড়িয়ে থাকা বিশাল বাড়িটাকে ওরা দেখতে পেল। বাড়ি না বলে তাকে প্রাসাদই বলা চলে। এ প্রান্ত থেকে ও প্রান্ত বিশাল ভাঙাচোরা বাড়িটা। রাতের নিরেট অন্ধকারের মধ্যে টর্চের আলোয় ওরা যেটুকু দেখল তাতে বুঝল বাড়িটার বয়স কম করে 200 বছর তো হবেই। একটা দিক প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ইট বেরিয়ে আসা থামগুলো যা হোক করে এখনও পাহাড় প্রমাণ স্থাপত্যটাকে দাঁড় করিয়ে রেখেছে। ইতিহাসের গল্প শোনানোর জন্যই সম্ভবত সে এখনও দাঁড়িয়ে আছে। প্রকাশ বলল, ডার্লিং, মনে হচ্ছে
এটা সেই কুখ্যাত কাটা সাহেবের কুঠি, বুঝলে? অয়ন্তিকার এদিকে কাঁদো কাঁদো অবস্থা। প্রকাশের হাতটা আরও জোরে আঁকড়ে ধরে বলল, এই চলো না গো, আমরা চলে যাই এখান থেকে। আমার খুব ভয় করছে, প্লিজ আমরা চলে যাই, চলো না। আরে লোকটার কথা মনে করে দেখো, ও বলেছিল এই জঙ্গলের প্রায় শেষের দিকেই নীলকুঠিটা আছে। এর মানে আমরা জঙ্গলের প্রায় শেষেই চলে এসেছি, আর কিছুটা গেলেই গ্রাম। চলো একবার বাড়িটাকে ভেতর থেকে ঘুরে দেখে আসি। না না না, একদম না, তার কোনো প্রশ্নই উঠছে না। চলো না, আমরা চলে যাই এখান থেকে। এসব নিয়ে ছেলে খেলা করতে নেই, প্লিজ চলো। আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? কয়েক মিনিটেরই তো ব্যাপার, যাবো একটুখানি দেখেই চলে আসবো। গ্রাম তো কাছেই আছে। না প্লিজ না, লক্ষ্মীটি প্লিজ চলো, তেমন হলে কাল সকালে আসবো। না, আমি তো দেখেই যাব। তুমি তাহলে এখানে একটু দাঁড়াও, আমি একা গিয়েই একটু দেখে আসি। কথা শেষ করেই প্রকাশ অয়ন্তিকার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কুঠির দিকে এগিয়ে গেল। এদিকে অয়ন্তিকা পড়ল মহা ফ্যাঁসাতে। ওই বাড়ির ভেতরে যাওয়া তো দূরের কথা, ওঠার দিকে তাকালে ওর বুকের ভেতরটা চিৎকার করে উঠছে। এদিকে এই অন্ধকারে একা দাঁড়িয়ে থাকতে হলেও সে নির্ঘাত হার্ট অ্যাটাকে মারা পড়বে। প্রকাশের জেদ সে খুব ভালো করে জানে, সে একবার গোঁ যেমন ধরেছে তখন সেটা মিটিয়েই ছাড়বে। অগত্যা শত অনিচ্ছার পরেও অয়ন্তিকা ছুটে গেল প্রকাশের কাছে, আবার আঁকড়ে ধরল তার শক্ত পেশিবহুল বাহু। তারপর দুজন একসাথে এগিয়ে গেল অন্ধকারের বুকে আরও জমাট অন্ধকার দিয়ে তৈরি একটা দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা কাটা সাহেবের কুটির দিকে। কাজটা কি তারা আদৌ ঠিক করল কে জানে? ডিসেম্বরের কনকনে ঠান্ডা বাতাসে কি হঠাৎ করেই কোনো ভয়ঙ্কর কিছু ঘটার পূর্বাভাস শোনা যাচ্ছে? ওই দৈত্যতুল্য প্রাসাদ কি সত্যিই মানুষদের গিলে খায়? কোনো এক রাতজাগা পাখি হঠাৎই কাছে ডেকে উঠল। সেও কি প্রকাশ আর অয়ন্তিকাকে এগিয়ে যেতে পই পই করে মানা করছে? তাহলে কেমন লাগছে জায়গাটা? জাস্ট অসাম মেজর, অসাধারণ। সামনের সিনারিটা কি বিউটিফুল, উফ। মেজর লাহিড়ী আর মন মঙ্গলগঞ্জে এসেছে আজ বেলা ওই 12টার দিকে। জায়গাটা সত্যিই বেশ সুন্দর। চারিদিকে শুধু গাছগাছালি, গ্রাম্য নীরবতা, শান্তি। কি সুন্দর সর্বদা বয়ে চলেছে এই জায়গাটায়। শহুরে শোরগোল, গাড়ির হর্ন, চিৎকার চেঁচামেচি, সদা ব্যস্ততা আর বুক জ্বালানো ভারী বাতাস থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য জায়গাটা এক কথায় বেশ ভালো। আপাতত গোধূলি, দিনের সবটুকু উষ্ণতা দিতে দিতে ওই লাল সূর্য এখন ক্লান্ত হয়ে পড়েছে। সে ঢলে পড়তে চাইছে ঘুমের কোলে। ডিসেম্বরের কনকনে শীত আর কুয়াশা একটু একটু করে জাপটে ধরছে চারিদিক থেকে। পশ্চিমের নীল আকাশ এখন একেবারে রক্ত লাল। ইছামতির বুকে যেন সে একটু একটু করে ডুবে যাচ্ছে ক্লান্তিতে, একটু বিশ্রামের আশায়। ইছামতির দোদুল্যমান জলে তার বিশাল একখানা উজ্জ্বল রঙিন প্রতিচ্ছবি ভাসছে। ঢেউয়ের তালে তালে সেও কেমন যেন নাচছে। দুপাশের জঙ্গল এখন রহস্যময় আবছা কালোর রূপ নিয়েছে। সেখান থেকে ভেসে আসছে ঝিঝির কোরাস। দু একটা ছোট ডিঙা ভাসছে, সেগুলো একেবারে কালো দেখাচ্ছে। ঘরে ফেরা পাখির দলও এখন গাইছে বাসায় ফেরার গান। শীতের স্নিগ্ধতা আর এমন অপরূপ পরিবেশ, এক কথায় অসাধারণ। মেজর আর মনও এখন একটা ডিঙা ভাড়া করে নিয়ে ভাসছে ইছামতির বুকে, উপভোগ করছে প্রকৃতির অপূর্ব শোভা, আহরণ করছে শান্তি। এ শান্তি এক কথায় স্বর্গীয়। তা মেজররা প্রাকৃতিক শোভা উপভোগ করছেন করুন। ওনারা এখানে আসার পর থেকে কি কি করেছেন সেটা আমরা একটু বলে নিই ফাঁকে। মঙ্গলগঞ্জে ঢোকার সাথে সাথে রহস্যের গন্ধ মেজরের নাকে ধাক্কা দিয়েছে।
আজ সকালে শিয়ালদা থেকে চাকদা গ্রামে একটা ট্রেন ধরে ওরা সোজা চলে যান চাকদাতে। সেখান থেকে অটোতে নাটাবেড়িয়া, তারপর সেখান থেকে অটো পাল্টে মঙ্গলগঞ্জ। নাটাবেড়িয়া থেকে অটোতে যাওয়ার সময় স্পষ্ট বোঝা যায় পরিবেশ পাল্টাচ্ছে। আপন খেয়ালে সে সবুজে ঢাকা গ্রাম্যতার রূপ ধারণ করছে। মেজররা যে অটোয় চেপেছিলেন সেই অটো ড্রাইভার লোকটা খুব মিশুকে। মেজর বুঝতে পারছিলেন লোকটা কথা বলতে ভালোবাসে। তা এমন লোক মেজরের খুব একটা খারাপ লাগে না, মনের সাথে গল্প জুড়ে দিতে তুলনা। আর নাটাবেড়িয়া থেকে মঙ্গলগঞ্জের পথটা নেহাত কম নয়। লোকটা নিজেই জানালো সে মঙ্গলগঞ্জেরই লোক, আর এটা জানার পরেই মেজর লেগে পড়লেন তার কাজে। অর্থাৎ এখানে হঠাৎ যে উধাও হয়ে যাওয়ার ঘটনা তিনি পেয়েছেন সেটার ব্যাপারে, আর কাটা সাহেবের কুঠির অলৌকিক ব্যাপার সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ। ওদের কথা শুরু হলো। মনের কানে সব কথা গেলেও সে কিছু না বলে শুধু শ্রোতা হয়ে রইল, আর বাইরের রূপ পরিবর্তন দেখছিল। মাঝে মধ্যেই ওদের কথা শুনে মিটিমিটি হাসছিল। তা তোমার নামটা কি? আগে বাবু, আমার নাম মলয় দাস। ওই মঙ্গলগঞ্জেই আমার জন্ম। তা মলয়, শুনেছি তোমাদের মঙ্গলগঞ্জে একটা নীলকুঠি আছে, সেখানে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। সেই কুঠিকে ঘিরে অনেক গল্প কথাই তো শোনা যায়। তা এসব কি সত্যি? তুমি তো সেখানকারই লোক, তাই তুমি আশা করি সত্যিটাই বলবে। বাবু বাবু আপনি ওই কাটা সাহেবের কুঠির কথা বলছেন, তাই না? একদমই ঠিক, ওটার কথাই বলছি। কোনো গল্প নয় বাবু, সব সত্যি। একটু ভালো করে বলবে কি? বাবু, ও জায়গা একেবারেই ভালো নয়। মানুষকে গিলে খায় ওই বাড়ি। বাবু, ও জায়গায় তেনারা থাকে, ওসব একেবারেই মিথ্যে নয়। ওই তো 2-3 দিন আগে এক স্বামী এসছিল এখানে। আমি তো নাটাবেড়িয়া থেকে তাদের নিয়ে গেলাম। ও ভালো ছিলেন ওনারা, ভাড়ার সাথে বকশিসও দিয়েছিলেন, কত গল্প শুনিয়েছিলেন, কত জায়গায় ওনারা ঘুরতে গিয়েছিলেন সেসবের গল্প। তা ওনারা এখানে এসছিলেন ঘুরতে, কাটা সাহেবের কুঠি দেখতে। আমি ওনাদের পই পই করে বারণ করেছিলাম, কিন্তু ওনারা শোনেননি। আজই তো সকালে খবর পেলাম দুজন আবার ওই জঙ্গলে হারিয়ে গেছে, একটা ছেলে আর একটা মেয়ে। গাঁয়ের কেউ নয়, বাইরে থেকে এসছিল। দেখলেই বোঝা যায় শহরের মানুষ। আমার বুঝতে অসুবিধা হয়নি ওই স্বামী স্ত্রী উধাও হয়েছে। তাও নিশ্চিত হওয়ার জন্য ওনারা যে কটেজে উঠেছিলেন সেইখানে গিয়ে খোঁজ নিয়েছি, ওনারাই গায়েব হয়েছেন। তা আপনারাও কি সেখানে যাবেন বলে এসেছেন নাকি বাবু? হ্যাঁ? আরে না না, সেসব কিছু নয়। এই জায়গার নাম আমরা কদিন আগেই জেনেছি, তাই এসেছি ঘুরতে। আচ্ছা, ওখানে কি গেলেই মানুষ উধাও হয়ে যায়? আগে না বাবু, তেমনটা নয়। আপনি ওখানে দিনের বেলায় যান, কিছু হবে না, কিন্তু আলো নিভলে ও জায়গা একেবারে ভূতদের আস্তানা হয়ে ওঠে। যে যায় তাকেই ওরা যেন গিলে খায়। আচ্ছা বাবু, একটা কথা জিজ্ঞেস করব, কি কিছু মনে করবেন না তো? হ্যাঁ হ্যাঁ, করো না। আচ্ছা বাবু, আপনার একটা চোখ অমন ঢাকা দেওয়া কেন? হ্যাঁ? হো, এই কথা? আরে এতে মনে করার কিছুই নেই। আমার চোখে গুলি লেগেছিল, চোখটা নষ্ট। পাথরের চোখ আছে, তবে এইটা পড়ে থাকতে আমার দারুণ লাগে। গুলি? হ্যাঁ, আপনার চোখে গুলি খেয়েছেন? বলছি, আপনি কে বাবু? এককালে ভারতীয় সেনাবাহিনীর মেজর ছিলাম। মানে আপনি পুলিশের লোক? আরে না না, এককালে ছিলাম। এখন আমি দেশের একজন সাধারণ নাগরিক ছাড়া আর কেউ নই। ও আচ্ছা 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 আচ্ছা। তা বাবু, আপনাদেরও বলছি, যেখানেই যান ও জায়গায় যাবেন না। দেখতে খুব ইচ্ছা হলে দিনের বেলায় যান বাবু। দিনের আলো নিভলে ওই জঙ্গলের ধার আর মারাবেন না।
গাঁয়ের লোকেরাও কেউ ওই দিকটা সন্ধ্যার পর যায় না বাবু। হ্যাঁ, বুঝলাম। তা মলয়, তোমাদের এই গাঁয়ের কেউ ওই জঙ্গলে হারিয়েছে? হারিয়েছে মানে অনেককে গিলে খেয়েছে ওই নীলকুঠি। এই দিন 10 আগেকার ঘটনা বাবু। বিলু গোয়ালার একটা গরু মাঠ থেকে দড়ি ছিঁড়ে ওই জঙ্গলে চলে গিয়েছিল। তার বিলু ছোট ছেলেটাও গিয়েছিল দিনের আলো থাকতে থাকতে, কিন্তু ছেলে আর গরু দুটোই আর ফিরল না বাবু। তোমরা গিয়ে খোঁজনি? আরে খুঁজেছি বই কি, তবে সেই দিন রাতে নয়। মরে গেলেও এ গাঁয়ের কেউ ওই জঙ্গলে রাতে যায় না। পরের দিন সকাল হলে গাঁয়ের লোকেরা সবাই মিলে কাটা সাহেবের কুঠির কাছে যায়। সেখানে গিয়ে দেখি বিলের ছেলের এক পাটি জুতো আর গরুর খোটাটা পড়ে আছে বাড়ির সামনে। তাদের কিন্তু কোনো চিহ্ন মাত্র দেখতে পেলুমনি বাবু। বাড়ির ভিতরটা তন্ন তন্ন করে খুঁজো, তাদের টিকিটিও দেখা যায়নি বাবু। এখানে কদিন আগে কয়েকটা ইয়াং ছেলের দল এসেছিল। তারা ওই কাটা সাহেবের কুঠিতে গিয়েছিল। তুমি কি এ ব্যাপারে কিছু জানো? আরে হ্যাঁ বাবু, আমি বুঝতে পেরেছি। ওই শহরে বকাটে ছেলেগুলোর কথা আপনি বলছেন বাবু। বাবা কি তেজ, ঠোকর মারা কথাবার্তা, বড়দের সম্মানটুকু করতে জানে না। তারা রাতে যাবে বলে ঠিক করেছিল। আমাদের গায়ের নিমাই খুঁড়ো ওদের বারণ করেছিল ওই কুঠিতে যেতে। তাতে ওদের কত সব টকাস টকাস কথা। হ্যাঁ, নেহাত তখন নিমাই খুঁড়োর ছেলে কালি ওখানে ছিল না। থাকলে ছেলেগুলোর হয়তো ঠেঙিয়ে মেরে দিত। হ্যাঁ, কালির গায়ে পশুর মতো জোর। আশেপাশে 10 গায়ের মধ্যে এর চেয়ে বড় পালোয়ান আর কোথাও নেই বাবু। যেমন তার গায়ের জোর তেমনি তার রাগ। একবার রাগলে রক্ত না দেখা পর্যন্ত সে থামবে না। বাবারে, গায়ের রক্তকালী মন্দিরের বলি তো সব ওই করে। বলির সময় রক্ত মেখে সে একেবারে দানবের মতো হয়ে থাকে। টকটকে লাল হয়ে থাকে ওর দুটো চোখ। বাবা, তখন ওর দিকে তাকানো যায় না। পুরিয়ে বাবা। আর সে তার বাপকে ভগবানের মতো শ্রদ্ধা করে, ভক্তি করে। তা তারা কি রাতে গিয়েছিল? সেটা কেউ জানে না বাবু। ওরা তারপরে ওখান থেকে চলে যায়, আর ওদের কেউ দেখেনি। তবে আমার বিশ্বাস ওরা জঙ্গলে রাতে ঢুকেছিল আর ওই নীলকুঠিতেই গিয়েছিল। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কেমন করে? কারণ বাবু, ওই রকম ছেলেপুলে আমি ঢের দেখেছি। ওই সব ছেলেপুলেরা বারণ কারণ শুনে না। সব বারণ করলে ওদের কাছে সময় নষ্ট করা হবে। হ্যাঁ, ওরা নিঘাত ওখানে গিয়েছিল, আর যা হওয়ার তাই হয়েছে। ওই বাড়ি ওদের গিলে খেয়েছে। এর আসল কারণটা কি? আপনারা জানেন কি না জানি না, এখানে অনেক বছর আগে নীলকক সাহেবদের দারুণ উৎপাত ছিল। এখানকার লোকরা তাদের গলা কেটে দিয়েছে। তাদের আত্মা এখানেই আছে। ওরা সব খুনি আত্মা, কাউকে ছাড়ে না। এরপরে আর তেমন কথা হলো না। মঙ্গলগঞ্জ এসে গেল। ভাড়া মিটিয়ে মেজর আর মন অটোচালককে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেলেন সামনের দিকে। অটোচালক পেছন থেকে শুধু আরেকবার বলল, আচ্ছা বাবু, আমার কথাগুলো একটু খেয়াল রাখবেন কেমন? আপনারা ভালো মানুষ বলেই মনে হচ্ছে, তাই এত কিছু বললাম। তারপরে সেও অটো ঘুরিয়ে চলে গেল। মন তখন স্পষ্ট লক্ষ্য করেছিল মেজরের মুখ দারুণ গম্ভীর হয়ে গিয়েছিল। তিনি যে চিন্তার অতলে প্রায় সম্পূর্ণভাবে ডুব দিচ্ছেন সেটাও বেশ ঠাহর করা যাচ্ছিল, যদিও মন তখন কিছু বলেন। এমন সময় উনি বেজায় সিরিয়াস হয়ে যান। তাহলে মেজর, তোমার নেক্সট প্ল্যানটা কি? রাত তখন প্রায় 11টা বাজতে যায়। হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। কুয়াশার ঘন আবরণ রাতের অন্ধকারকে দ্বিগুণ গাঢ় আর রহস্যময় করে তুলেছে। মেজর আর মনের রাতের খাওয়া হয়ে গেছে।
ওরা রয়েছে জঙ্গলের খুব কাছে একটা কাঠের তৈরি সুন্দর কটেজে। মেজর এখন গভীর চিন্তায় মগ্ন। বিকেলে ইছামতির বুকে ভাসার সময় তাও দু একটা কথা যাও বা বলেছেন, কটেজে ঢোকার পর থেকে একেবারে চুপ। নিজের ঘরে গিয়ে দরজা দিয়েছিলেন, মাঝে মাঝে দুবার চা খেয়েছেন, আর একবার রাতে বেরিয়েছেন খেতে। তাও মনের সাথে একটাও কথা বলেননি। সারাক্ষণ ঘরে বসে তিনি কি এত ভাবছেন তার কিছুই মন জানে না, বুঝতেও পারছে না। যদিও তেমন ইচ্ছাও ওর নেই। এসব অলৌকিক বলে যে কিছু হতে পারে সেটুকুও ভাবতে পারে না ও। তবে মেজর যে কিছু একটা করবেন সেটাও খুব ভালো করে বুঝতে পারছে। সেটা জানতেই ও এখন মেজরের ঘরে এসে বসেছে। মনের কথাগুলো কর্ণগহ্বরে প্রবেশ করলো বলে মনে তো হলো না, তাই সে আরও একবার বলতে যাবে। মেজর চিন্তিত গলাতে বললেন, এবারে আর কি, কাল সকালটা আর একটু জিজ্ঞাসাবাদ করে নিয়ে রাতেই যেতে হবে, তবে চুপিসারে। যা বুঝছি এখানে পরপর বেশ কয়েকজন উধাও হয়েছে। স্বাভাবিকভাবেই গাঁয়ের লোকেরা ভয়ে আছে। স্বাভাবিকভাবে যেতে দেবে বলে তো মনে হচ্ছে না। কাল সকালে আগে গাঁয়ের লোকের সাথে কথা বলা যাক, তারপর দেখছি। এখন যা, শুয়ে পড়, রাত অনেক হলো। মন আর কিছু না বলে চলে গেল সেখান থেকে। তবে একটা নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ খুব ভালো করেই পেল। মন চলে গেলে মেজর দরজা দিয়ে এলেন। ঘরের একটাই জানলা, সেটা সামনে গেলেন, বন্ধ পাল্লা খুলে দিলেন। সাথে সাথে এক ঝাঁক ঠান্ডা কনকনে বাতাস এসে ধাক্কা দিল ওনার গায়ে মুখে। একটা সিগারেট ধরালেন উনি। কটেজে ইলেকট্রিকের ব্যবস্থা আছে, বাইরে বেশ কয়েকটা আলো জ্বলছে। তাতেই মেজর বেশ ভালোভাবে কিছুটা দেখতে পাচ্ছেন। কুয়াশার ঘন আস্তরণ আলোগুলোকে ঝাপসা করেছে বটে, তবু সম্পূর্ণ ঢাকতে পারছে না। আধো আলোতেই কাছের জঙ্গলের মুখটা অল্প অল্প দেখা যাচ্ছে। নিরেট অন্ধকারকে ঝাপসা আলো সম্পূর্ণ দূর করতে পারছে না। অল্প আলো আর অনেকটা অন্ধকারের মিশেলে জঙ্গলটা আরও অনেক বেশি রহস্যময় করে তুলেছে। সেই দিকেই এক দৃষ্টে তাকিয়ে সিগারেটে টান দিতে থাকলেন তিনি। এই জঙ্গলের আরেক প্রান্তেই আছে সেই কাটা সাহেবের কুঠি, যাকে ঘিরে এতগুলো রহস্যময় নিখোঁজের ঘটনার পাঁচিল গড়ে উঠেছে। কি এমন আছে ওই ভাঙা বাড়িটায় যে মানুষগুলোর মনে ভয়ের এমন রাজত্ব কায়েম করেছে? কি এমন আছে ওখানে যে এতগুলো মানুষকে একের পর এক গিলে খেয়েছে? না, প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত মেজর শান্তি পাবেন না। আচ্ছা, ওই জঙ্গলাকীর্ণ অন্ধকার কুঠিতে এখনো কি কিছু হচ্ছে? কে জানে, হয়তো আরও কোনো অভাগার অদৃষ্ট তাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছে এখন। এখন বেলা 11টা বাজে। শীতের আড়ষ্টতা কেটেছে অনেকক্ষণ। উষ্ণ রোদ্দুর উষ্ণতাকে গায়ে মেখে সম্পূর্ণ জাগরিত হয়েছে মঙ্গলগঞ্জ। জঙ্গলের কাটা সাহেবের কুঠির সামনে এখন যেন লোকের জোয়ার এসেছে। যদিও রাতের বেলা হলে এত লোকের মধ্যে একজনও থাকতো কিনা সন্দেহ আছে। অবশ্য যা ঘটেছে তা মোটেও স্বাভাবিক নয়, রীতিমতো ভয় আর আতঙ্ক উদ্রেককারী। মেজর লাহিড়ী আর মনও এসেছে। পরিস্থিতির বিভৎসতা মনকে একেবারে থ করে দিয়েছে। সেটাই স্বাভাবিক। মেজরের মতো পাথরসম মনের অধিকারীও এমন বিভৎসতাকে ঠিক মেনে নিতে পারছে না। আর মনের তো নরম মন, সে কি করে পারবে? কাটা সাহেবের কুঠিতে এই প্রথমবারের জন্য হারিয়ে যাওয়া কারোর দেহ পাওয়া গেল। গায়ের লোকেরা একেবারে হতভম্ব, পুলিশ কর্তাদেরও মুখ চুন। ভাঙা চোরা নীলকুঠিটার সামনে একটা ভাঙা চাতালের ওপরে পড়ে আছে একটা রক্তাক্ত মুন্ডহীন দেহ। দেহটা দেখলেই বোঝা যায় সেটা কোনো বাচ্চার। বাচ্চাটার মুন্ডুটা কেটে দেওয়া হয়েছে বা ছিঁড়ে নেওয়া হয়েছে তেমনটা কিন্তু নয়। ব্যাপারটা তার থেকেও অনেক বেশি নৃশংস। দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটার মাথাটা দুপাশ দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে কেউ বা কিছুতে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আশপাশের মাটিতে মাথার ঘিলু, রক্ত, মাংস আর একটা ঠিকরে বেরিয়ে আসা চোখ পড়ে আছে। সেখানেই কিন্তু বিভৎসতার শেষ হচ্ছে না। ছেলেটার দেহ থেকে হাত দশেক দূরে পড়ে আছে একটা ধপধপে সাদা বাছুরের দেহ।
যদিও সে দেহ এখন রক্ত লালে জর্জরিত হয়ে আছে। বাছুরটারও মাথাটা নেই। বাচ্চাটার মতোই কেউ বা কিছুতে তার মাথাটাও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আর বাছুরটার পেটের কাছটা অনেকটা খাবলান, নাড়ি ভুড়ি রক্ত বেরিয়ে এসেছে সেখান থেকে। পরিস্থিতিটাকে আরো ভারী আর বেদনাদায়ক করে তুলেছে সন্তানহারা এক মায়ের বুক ফাটা কান্নার শব্দ। ওই তো পুলিশি ঘেরার ঠিক পরেই মাটির ওপরে বসে পাগলের মতো আচারি বিচারি করছে আর কাঁদছে, সাথে বলছে, আমার বলাইটা চলে গেল গো ভগবান, তুমি এমন কেন করলে? আমার বলাইটারে কেড়ে নিলে ভগবান। বলাই রে, কোথায় চলে গেলি তুই? বলাই, বলাই রে। মেজর এখানে এসেছেন তা বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখান থেকে লোকজনের কথাবার্তা শুনে কি ঘটেছে সেটা তিনি মোটামুটি বেশ ভালোই বুঝতে পেরেছেন। বাচ্চা ছেলেটার নাম বলাই, এই গাঁয়েরই ছেলে, এই 10 কি 11 হবে। গতকাল সে অন্য দিনের মতোই গরু চড়াতে মাঠে এসেছিল। তাকে সেখানে অনেকেই দেখেছে, কিন্তু বিকেলের ঠিক পরেই গরুর পাল থাকলেও এই বাছুরটাকে আর বলাইকে কেউ দেখেনি। সন্ধ্যের পরেও সে বাড়ি না ফিরলে বাড়ির লোকেরা খুঁজতে বেরোয়। মাঠে গরুর পাল পেলেও বলাই আর বাছুরটাকে পায় না। সকলের মনেই আশঙ্কা ছিল বলাই আর বাছুরটা এই কাটা সাহেবের কুঠির কাছেই এসেছে, তাদের আর হয়তো খুঁজে পাওয়া যাবে না। রাত বলেই গায়ের লোকেরা কাল আর এখানে আসে। আজ সকালে দলবল নিয়ে এসে দেখে এই অবস্থা। সাথে সাথে পুলিশে খবর দেয়। গোটা গ্রাম ও রাষ্ট্র হয়। কাটা সাহেবের কুঠিতে প্রথমবারের জন্য লাশ দেখতে পাওয়া গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বটে, তবে গ্রামবাসীর মনে এই কাটা সাহেবের কুঠি সংক্রান্ত এত বছরের ভয়, আতঙ্ক আর বিশ্বাস এই ঘটনার পরে যে আরো দৃঢ় হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মেজরও খুব ভালো করে বুঝতে পারছেন এই কাজ মানুষ বা কোনো পশুর পক্ষে করা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এই জঙ্গলে তেমন কোনো পশুই নেই। আর একটা জিনিস তার বিশ্বাসকে দৃঢ়তা দিচ্ছে, সেটা হচ্ছে ওনার ইএমএফ মিটারের রেটিং, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার। এর মূল কাজ হচ্ছে কোনো জায়গায় থাকা চুম্বকীয় তরঙ্গের রেটিং শনাক্ত করা। স্বাভাবিক রেটিং হচ্ছে 0.3, কিন্তু শুধুমাত্র ওই কাটা সাহেবের কুটির অঞ্চলটাতে সেই রেটিং দাঁড়াচ্ছে 2.4, যা মোটেও স্বাভাবিক নয়। মন কিছুটা দূরে একটা গাছের মোটা গুড়ির গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি শূন্য, তবে তাতে একটা ভয় ভাব স্পষ্ট। বিভৎস দৃশ্যটা দেখার রেশ আর কি। মেজর এবার তার কাছে গেলেন, তাকে ডাকলেন। একেবারে কিন্তু মন সাড়া দিল না। 2-3 বার ডাকার পরে সে সাড়া দিল। মন, এই মন, মন। হ্যাঁ হ্যাঁ মেজর, বলো। তোর শরীর খারাপ লাগছে? মেজর, তুমি আর কতক্ষণ থাকবে এখানে? আমরা কি ফিরবো না? মনের গলাটা এবারে কেমন যেন ক্লান্ত বিধ্বস্ত শোনাল। মেজরের বুঝতে অসুবিধা হলো না, মন আর এখানে থাকতে চাইছে না। তিনি বললেন, হ্যাঁ চল, সেই জন্যই তো এলাম। আমার এখনকার কাজ হয়ে গেছে, চল কটেজে ফিরি। সকাল থেকে কিছু খাওয়াও নেই, খিদেও পেয়েছে বেশ, চল যাই। মন আর কিছু বলল না, মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করল। ওর মিষ্টি মুখটায় এখন বিষণ্ণতার গাঢ় ছায়া। মেজরও এগোলেন, তবে আরেকবার পেছনে ফিরে দেখে নিলেন জরাজীর্ণ বিশাল নীলকুঠিটাকে, আর মনে মনে ঠিক করে নিলেন তিনি আবার এখানে আসবেন। আজ রাতেই আসবেন, যা হয় হবে। উফ বাবারে মেজর, এখানে বন্য পশু না থাকলেও মশা যা আছে মানুষ মারার জন্য যথেষ্ট। আমি তো তোকে প্রথমেই বলেছিলাম তুই কটেজেই থাকতে পারতিস। এটা সম্ভব না মেজর, সব অ্যাডভেঞ্চার তুমি একা করে নেবে তা হয় নাকি? হ্যাঁ সেই তো, সকালেই তো দেখলাম সাহসের ঝুড়ি। তা ওই রকম একটা ব্রুটাল সিন কার দেখতে ভালো লাগে শুনি? আমি কিন্তু ভয় পাইনি, ব্যাস ওই একটু আনইজি ফিল করছিলাম। সেই তো। রাত বেশ গভীর, তা 12টার মতো তো হবেই। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার জঙ্গল, হাড় কাঁপানো ঠান্ডা, আর তার সাথে ঘন কুয়াশা পড়ছে। মেজর আর মন এখন এগিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে সেই কাটা সাহেবের কুঠির দিকে। মেজরের পরিকল্পনা মাফিক আজ রাতটা
এখানেই কাটাবেন ওরা। যদিও মনকে তিনি আসতে বারণ করেছিলেন, এসব ব্যাপারে কি বলতে কি হয়তো বলা যায় না, কিন্তু মন যে কি পরিমাণের জেদি সেটা মেজর খুব ভালো করেই জানেন। এবারেও তিনি মানা করলে মন জেদ ধরল যে সে যাবেই। তাকে নিয়ে আসতেই হয়েছে। মন এবারে প্রশ্ন করল, আর কতটা পথ গো মেজর? তখন থেকে তো হেঁটেই যাচ্ছি। কই সকালে তো এতটা পথ ছিল না। মেজর হেসে বললেন, ওটা তোর মনের ভুল। আসলে রাতের বেলা হাঁটার সময় এমনটা হয়ে থাকে। আমাদের মস্তিষ্কের একটা দুষ্টুমি বলতে পারিস। যাই হোক, আর বেশিক্ষণ বাকি নেই, এসেই পড়েছি। তারপরে বললেন, আচ্ছা, আমার ব্যাগের প্রথম চেনটা খোল। দেখ, ইএমএফ মিটারটা আছে, ওটা বের কর। মন মিটারটা বের করে দিল মেজরের হাতে। তিনি সেটা অন করলেন, রেটিং দেখলেন, স্বাভাবিকই আছে। সেটা মনের হাতে আবার ফেরত দিয়ে মেজর নিজের ব্যাগটা এবার নিজে খুললেন। একটা থার্মোমিটারের মতো কিছু বের করলেন, তবে সাধারণ থার্মোমিটারের থেকে বেশ কিছুটা বড় আর মোটা। দুটো মাত্র টর্চ এই ঘন অন্ধকারের মধ্যে মেজর আর মনের একমাত্র ভরসা। টর্চের আলোতে মেজর থার্মোমিটারটা দেখলেন, তাপমাত্রাও স্বাভাবিক আছে। আবার মেজর ব্যাগের ভেতরে আরও একবার হাত ঢোকালেন আরেকটা কিছুর সন্ধানে। তারপর বললেন, শাহ, ক্যামেরাটাই আনতে ভুলে গেছি দেখছি। যাই হোক, ঠিক আছে, সমস্যা একটু হবে বটে, তবে মানিয়ে নেওয়া যাবে। সাউন্ড রেকর্ডারটা এনেছি, তাতেই কাজ চালানো হবে। দেখতে না পেলেও রেকর্ড তো করতে পারবো। এমনিতেও ভিডিওতেও এমন অনেক তরঙ্গই ধরা পড়ে না যা সাউন্ড রেকর্ডার ধরতে পারে। এই সব জিনিস হচ্ছে মেজরের যন্ত্রপাতি। প্রেততত্ত্বের ব্যাপারে এগুলোর ওপরে তার অগাধ বিশ্বাস। এই যন্ত্রগুলোই তাকে আসল সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। রেকর্ডারটা অন করে মেজর এগিয়ে চললেন। মনও তার সাথে চলল। কিছুক্ষণ এগোনোর পরে কাটা সাহেবের কুঠির সামনে এসে তারা দাঁড়ালেন। ওদের টর্চের আলোর চঞ্চল গোলকদ্বয় বাড়িটার ওপরে চারিদিকে ছোটাছুটি করছে। বাড়িটাকে এই রাতের অন্ধকারে যেন আরও বেশি ভয়ঙ্কর আর দানবাকায় দেখাচ্ছে। সত্যি এমন সময় বাড়িটাকে দেখলে বুক একটু কেঁপে ওঠে বইকি। বাড়িটার মোটা মোটা ফাটলে জর্জরিত থামগুলো কেমন যেন জীবিত দেখাচ্ছে। ওই বিশাল ভাঙা সদর দরজাটা যেন বাড়িটার বিশাল হাঁ। ওটা দিয়েই এত দিন ধরে এতগুলো মানুষকে, প্রাণীকে গিলে খেয়ে চলেছে বাড়িটা। ভাঙাচোরা বাড়িটা যেন দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে আসতে চাইছে। মেজর আবার ওনার ইএমএফ মিটারটা অন করলেন। হ্যাঁ, সেই একই ব্যাপার। সকালের মতোই এই বাড়ির চত্বরে আসা মাত্রই মিটারের রেটিং অস্বাভাবিকভাবে বাড়ছে, কমছে, আর টিকটিক করে শব্দ করে জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে দিচ্ছে। ওনার থার্মোমিটারটাও জানান দিচ্ছে তাপমাত্রা আচমকাই অনেকটা নেমে গেছে। রীতিমতো কাঁপ লাগতে শুরু করেছে। মেজর ফিরে তাকালেন মনের দিকে, গম্ভীর মুখে ভারী গলায় বললেন, তুই কি সত্যিই যেতে চাস? এখনো সময় আছে মন। বলছি শোন, ইএমএফ মিটার যা রেটিং দিচ্ছে বা আচমকা তাপমাত্রা পড়ে যাওয়া, এসব মোটেও স্বাভাবিক নয়। আমি বলি কি, তুই ফিরে যা। আমি কাল সকাল সকাল ফিরছি। তুমি তো খুব ভালো করেই জানো মেজর, আমাকে হাজারবার বললেও আমি যাব না। তার থেকে বলি কি, এসব বলে লাভ নেই। এরপরে কি করব সেটা বলো তো। মেজর অল্প হাসলেন, বললেন, বেশ, এবারে করণীয় বলতে বাড়ির ভিতরটা ভালো করে ঘুরে দেখব, তারপর একটা জায়গায় বসে বাকি রাতটা কাটাবো। আপাতত এটুকুই ভেবেছি, এরপরে অবস্থা বুঝে ব্যবস্থা। ও বাবা, তার মানে আবার রাত কাটানোর মতো একটা জায়গা খুঁজতে হবে। ভূত থাকুক আর নাই থাকুক আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এখানে রাত কাটাতে হলে একটা ঠিকঠাক জায়গা খুঁজে বের করতেই হবে। বাড়ির যা হাল, কখন বলতে কখন ভেঙে পড়ে কে বলতে পারে। চিন্তা নেই, সকালে এসেই আমি জায়গা দেখে রেখেছি। ও গ্রেট, তাহলে তো কোনো সমস্যাই নেই। মেজর আর মন এবার বাড়িটার ভেতরের দিকে এগিয়ে গেলেন। ইএমএফ মিটারের রেটিংয়ের চড়াই উতরাই ক্রমে আরও বাড়তে থাকল। তাও তারা থামলেন না। বাড়ির ভেতরটা ঘুট ঘুট করছে অন্ধকার।
এমন নিরেট অন্ধকার মনের আগে দেখেন। ওর টর্চের জোরালো আলোর বলয়ও অল্প কিছুটা জায়গা দৃশ্যমান করে হারিয়ে যাচ্ছে অন্ধকারের বুকে। তবু যেটুকু দেখা যাচ্ছে সেটুকুতেই দেখা যাচ্ছে বাড়ির ভাঙা ইট বেরিয়ে আসা দেওয়ালগুলোর গা ধরে হিল হিলে সাপের মতো জড়িয়ে নেমেছে জংলি আগাছাদের দল। শ্যাওলা জমে জমে কালো হয়ে গেছে, যেন এই বাড়ির প্রাচীনত্বের দাবি জানাচ্ছে তারা। মেঝে বলে একসময় কিছু থাকলেও এখন বলতে গেলে আর কিছুই অবশিষ্ট নেই। সবটাই গ্রাস করেছে স্যাঁতস্যাঁতে হরহরে মাটি। সাথে বাড়ির ভেতরকার এই অতিরিক্ত শীতলতা আর অদ্ভুত একটা পোড়া পোড়া পচা স্যাঁতস্যাঁতে গন্ধ রহস্যকে যেন আরও ঘনীভূত করে তুলেছে। দানা বাঁধতে থাকা রহস্য যেন ধীরে ধীরে ওই জমাট অন্ধকারের মতোই নিরেট রূপ ধারণ করেছে। এবারে বাড়ির ভেতরের লম্বা ভাঙা বারান্দাটা ধরে এগিয়ে যেতে যেতে মেজর হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। মনও দাঁড়িয়ে পড়েছে। কারণটা হচ্ছে ওনাদের ঠিক পাশেই একটা ঘরের ভেতরে কিছু একটা পড়ে যাওয়ার ধাতব ঠুং করে একটা শব্দ হয়েছে। মেজর সকালে এসেই বাড়িটা খুব ভালো করে ঘুরে দেখেছেন। ধাতব কিছুই নেই এ বাড়িতে। তাহলে এটা কিসের শব্দ? ঘরের দরজা বলতে কিছু নেই, সেসব কবেই কালের বুকে হারিয়ে গেছে। বিদ্রোহীরা যে আগুন লাগিয়েছিল তাতেই হয়তো সব পুড়ে ছাই হয়ে গেছে। মন ঘরটার ভেতরের দিকে এগিয়ে যেতেই যাচ্ছিল, মেজর তাকে থামিয়ে দিলেন। ম্যাগনেটিক ফিল্ড মিটারটা ঘরের দরজার দিকে একটু বাড়ালেন। না, কোনো পরিবর্তন নেই। রেটিং এখনো স্থির হচ্ছে না, বাড়ছে কমছে। মেজর এবারে তার কোটের পকেট থেকে তার রিভলভারটা বের করলেন। এক হাতে টর্চ আর এক হাতে রিভলভার। সামনের দিকে তাক করে এগিয়ে চললেন, একেবারে সামরিক বাহিনীর কোনো জওয়ানের মতো। তারপর বিদ্যুৎ বেগে ঘরের মধ্যে ঢুকেই ডান দিকে ফিরলেন। সাথে সাথে প্রচণ্ড এক প্রহার। তিনি কিছুটা পেছনে সরে গেলেন। প্রহারটা কিসের না বুঝলেও বেশ বুঝলেন উনি মাথা সরাতে আরেকটু দেরি হলে সেটা ওর হাতে না পড়তো মাথায়। প্রহারটার জোর বেশ থাকলেও সেটা এককালের সামরিক বাহিনীতে কর্মরত মেজরকে দমানোর মতো জোর রাখে না। চোরটা একটু সামলেই মেজর আবার সামনে টর্চ ফেললেন। দেখলেন একটা ছেলে দু হাতে লোহার একটা রড উঁচিয়ে তেড়ে আসছে তার দিকে। কিন্তু ঠিক যে সময় আততায়ী রডটা তার মাথা লক্ষ্য করে নামালো, সেই সময় বাজপাখির মতো ক্ষিপ্রতায় একদিকে সরে গেলেন মেজর। তারপর একটা সাইড কিক ছুড়লেন আততায়ীর পাঁজর লক্ষ্য করে। সেটা খেয়েই সে ঠিকরে পড়ল মাটিতে। হাতের রডটা গেল ছিটকে, মুখ থেকে একটা আঁক করে শব্দ বেরিয়ে জানিয়ে দিল সে রীতিমতো কাহিল হয়েছে। মেজর কোনো সময় নষ্ট না করে সোজা গিয়ে দাঁড়ালেন আততায়ীর সামনে। আলো ফেললেন তার উপর। যেদিকে লাথিটা খেয়েছে সেদিকের পাঁজরটা চেপে ধরে যন্ত্রণায় সে কাতরাচ্ছে। এবার তিনি ভালো করে দেখলেন ছেলেটাকে। বয়স খুব বেশি হলে এই 30-এর মতো হবে। বেশ সুদর্শন, ফর্সা গায়ের রং। ছেলেটাকে দেখলে তো মনে হয় না সে কোনো অপরাধী বা তেমন কিছু, বরং বেশ ভালো ঘরের ছেলে বলেই তো মনে হয়। পোশাক আশাকও বেশ মানানসই, তবে এখনকার দিনে মুখ দেখে আর মানুষ চেনা যায় না। মন ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে মেজরের পাশে। মেজরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে সে গলা নামিয়ে বলল, ও কিকটা কিন্তু ফাটাফাটি ছিল, একেবারে ব্রুসলির মতো। মেজর সামান্য গর্বের হাসি হাসলেন। তারপর আবার ছেলেটার দিকে মন দিলেন। রিভলভারের মুখ তার দিকেই তাক করে বললেন, তুমি কে? এখানে এত রাতে কি করছো? মানুষগুলোকে এতদিন ধরে তার মানে তুমিই মারছো, তাই তো? ছেলেটা কোঁকাতে কোঁকাতে বলল, আরে আরে না 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 আমি আমি কোনো ক্রিমিনাল নই। আমি আমি তেমন কিছু করিও নি। ওরে বাবারে, এত জোরে কেউ লাথি মারে? মেজরের গলার স্বর কড়াই রইল। তিনি বললেন, আমার কাছে মিথ্যে বলো না। দেখতেই পাচ্ছ আমার রিভলভারের মাথায় সাইলেন্সার লাগানো আছে। বুঝতেই পারছো তোমাকে যদি এখানেই মেরে দিই কেউ জানতেও পারবে না। তাই সত্যি কথা বলো। মন এবারে একটু বদমাইশি মেশানো গলাতে বলল, শুনছেন মিস্টার, আপনার ভালোর জন্যই বলছি, সত্যি কথাটা বলে দিন। এই লোকটাকে দেখছেন তো, এক্কেবারে পাগল। মানুষ মারতে দুবারও ভাবেন না। এখনো কত খুন যে করেছেন তার কোনো ইয়াত্তাই নেই। ছেলেটা ইতিমধ্যে যন্ত্রণাটা কিছুটা সহ্য করে উঠে বসেছে।
তবে এক হাতে এখনো জায়গাটা ধরে আছে। ওর চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। সে যন্ত্রণা পীড়িত গলাতেই বলল, আরে না, বলছি তো আমি কোনো ক্রিমিনাল নই। তারপর নিজের পকেটে হাত গুঁজল। সাথে সাথে মেজরের বজ্র কণ্ঠ শোনা গেল, কোনো চালাকি নয়, নইলে এখনই খুলিটি ফুটো করে দেব। পকেট থেকে হাত বের করো। আরে ধুর মশাই, আমি যে ক্রিমিনাল নয় সেটা বোঝানোর জন্যই আমার হাতগুলো পকেটে আছে। বোকা পেয়েছো নাকি? পিস্তলটাই ওখানে আছে, তাই তো? ওই রডটা ছাড়া আমার কাছে আর কোনো অস্ত্র নেই। আমার আই কার্ডটা পকেটে আছে, তেমন হলে আপনি নিজেই দেখে নিন। মেজর কিছুক্ষণ চুপ করে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, দেখাও। একটা কার্ড বের করে ছেলেটা এগিয়ে দিল। মেজর মনকে চোখের ইশারা করতে সে কার্ডটা নিয়ে দেখল। ছেলেটার ছবি সাঁটানো রয়েছে। ছেলেটার নাম বিক্রম সেনগুপ্ত, কলকাতারই খবর এখন নামের একটা সংবাদ চ্যানেলের জুনিয়র রিপোর্টার, বাড়ি দমদমে। মন সবটাই বলল। মেজর তারপর প্রশ্ন করলেন, তো এইসব সত্যি নাকি জাল? ছেলেটা বলল, না 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 না, সবই সত্যি, সবই সত্যি। আমি এখানে এসেছি পরশু। ওই যে ওই ঘরের ওই কোণে আমার ক্যামেরা, ব্যাগ, টর্চ সব পড়ে আছে। ওই দেখতে পাবেন, দেখুন। মেজর আরও কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার রিভলভারটা আবার কোটের পকেটে পুড়ে ছেলেটার কাছে গিয়ে তার হাত ধরে তাকে টেনে তুললেন। ছেলেটা উঠে দাঁড়াল। প্রথমে কিছুক্ষণ ঝুঁকে দাঁড়িয়ে রইল, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি খান বলুন তো আপনি? সে নাকি জুতোর তলায় লোহা লাগিয়ে করেন। ওরে বাপরে! মন হেসে ফেলল। মেজর ছেলেটার কথার কোনো উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, এখানে এত রাতে কি করছো তুমি? আসলে আমাদের চ্যানেলে রাত 12টা থেকে একটা বিশেষ শো চলে। শোটার নাম হান্টিং ফর হন্টেড। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নানান হন্টেড জায়গার উপরে ভিডিও দেখানো হয়। ওই ডকুমেন্টারি ভিডিও বলতে পারেন। সেই কাজেই আমি এখানে এসেছিলাম। তুমি একা? একাই এসেছিলাম। আসলে টিম নিয়ে আসার আমার নিজেরই ইচ্ছে করেনি। এই লাইনে উন্নতি করতে হলে নিজেকে রিস্ক নিতেই হয়, তাই একাই চলে এসেছি। আর জায়গাও বেশ কম পরিচিত। পরপর এখানে যা হচ্ছে সেসব জানার পরে নিজেকে আর আটকাতে পারিনি এখানে আসা থেকে। আচ্ছা আচ্ছা, এবার কিন্তু আমি একটা প্রশ্ন করব। ছেলেটার কথাগুলোর ওপরে মেজরের অল্প অল্প বিশ্বাস হচ্ছে, কারণ খবর এখন চ্যানেলে রাতের ওই শোটাও তিনিও দেখেন, আর রীতিমতো রোজ দেখেন। তিনি এবার উত্তর দিলেন, বললেন, করো। বলছিলাম, আপনারা কারা? উত্তরটা দিল মন। আমার নাম মীনাক্ষী লাহিড়ী, আর ইনি হলেন মেজর দেবীপ্রসাদ লাহিড়ী। ছেলেটার দুটো চোখ একবারে রসগোল্লার মতো গোল গোল হয়ে উঠল। সে কেটে কেটে বলল, মেজর মানে? মেজর এবারে হেসে বললেন, আরে না না, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। আমি একসময় ইন্ডিয়ান আর্মিতে ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। আসলে আমরাও এখানে এসেছি তোমারই মতো, এই নীলকুঠির ওপরে নিদারুণ কৌতূহলের বশবর্তী হয়েই। এখানে আত্মার গল্প প্রচলিত আছে তার সত্যতা যাচাই করতেই। কিন্তু তুমি আমার উপরে হামলা কেন করলে? আসলে আপনারা এখানে আসার বেশ কিছুক্ষণ আগেই আমি এসেছি। তারপরে আপনাদের আসতে দেখে আমি ইচ্ছে করেই টর্চ নিভিয়ে লুকিয়ে আপনাদের ওপর নজর রাখছিলাম। আমার মনে হয়েছিল আপনারা স্মাগলিং বা তেমন কিছু একটা করেন। সত্যি বলতে আমার ধারণা জন্মেছিল এই বাড়িটা কোনো স্মাগলিং র্যাকেট বা উগ্রপন্থীর ঠেক হিসেবে ব্যবহার হচ্ছে, আর তারাই মানুষজন মেরে ভূতের অপরাধ রটাচ্ছে নিজেদের লাভের জন্য। সব ঠিকই ছিল, কিন্তু অসাবধানতা বশত টর্চটা পড়ে গেল। আপনিও রিভলভারটা উঁচিয়ে ধরলেন। এই মুহূর্তে কী করবো বুঝতে না পেরে আমি আপনার উপরে অ্যাটাক করি। কিন্তু আপনি যে মোক্ষম লাঠিটা মেরেছেন না স্যার, মনে হচ্ছে না বেশ কয়েকদিন সোজা হয়ে হাঁটতে পারবো। মন আবার হেসে উঠল। একেই বলে কপাল, বুঝলি মন? যদিও তুই তো আবার এসব মানিস না।
আমাদের কাছে ভিডিও ক্যামেরা ছিল না। কেমন সুন্দর বিক্রম ক্যামেরা নিয়ে জুটে গেল আমাদের সাথে। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে মেজর, মন আর বিক্রম বাড়িটাকে ভালো করে ঘুরে দেখেও নিয়েছে। আপাতত ওরা একটা ঘরের মধ্যে মাদুর পেতে বসে আছে। 3 জনের কাছেই টর্চ আছে, তাছাড়া ছোট একটা ইমার্জেন্সি লাইটও নিয়ে এসেছিলেন মেজর। আলোর তেমন সমস্যা হচ্ছে না। ইতিমধ্যে মেজর বিক্রমের ক্যামেরার রেকর্ডিং খুব ভালো করে চেক করেছেন, তেমন কিছুই দেখতে পান। সত্যি বলতে ইএমএফ মিটারের রেটিংয়ের চড়াই উতরাই আর তাপমাত্রার আচমকা পতন ছাড়া অস্বাভাবিক বলতে ওদের সাথে এখনো তেমন কিছু হয়নি। মন এবারে বলল, সে তো নয় বুঝলাম, কিন্তু মেজর তোমার ভূত বাবাজিরা গেলেন কই? আমাদের দেখে ভয় পেলেন নাকি তারা? আর্মির লোককে তাহলে ভূতেও ডরায়, কি বলো? মেজর আর বিক্রম হো হো করে হেসে উঠলেন। বিক্রম ইতিমধ্যে মনের সাথে একটু ভাব জমানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ কিছুই হয়নি। মন এসব দিক থেকে বেজায় করা। তবে মেজরের এরকম হারমাদ জলদস্যু মার্কা রূপের কারণটা বিক্রম জেনেছে, আর সেটা জানার পর থেকেই মেজর লাহিড়ীর প্রতি ওর শ্রদ্ধাটা আরও বেড়ে গেছে। সত্যি ভদ্রলোকের ব্যক্তিত্বের দৃঢ়তা আছে বইকি। বিক্রম এবার মনের কথার ওপরে কথা চাপিয়ে আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘটল ঘটনাটা। মেজর এক ধাক্কায় বিক্রমকে ঠেলে দিল, আর সাথে সাথে একটা ধারালো লোহার রড বিক্রমের প্রায় নাক ছুঁয়ে সোজা গিয়ে গিথে গেল পেছনের প্রাচীন জরাজীর্ণ দেওয়ালে। বেশ কিছুটা চোখলা খুলে পড়ল। ওদের 3 জনের চোখে মুখে বিস্ময়। এখন কোথা থেকে এলো রডটা? কে ছুঁড়ল? আর এত জোরে? আরও একটা অনুভূতি ওরা 3 জনই অনুভব করতে পারছে, কনকনে ঠান্ডা, রীতিমতো হাড়ে হাড়ে ঠোকা লেগে যাওয়ার জোগাড়। তাপমাত্রা কমেছিল বটে, তবে এখন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেছে অনেকটা। মেজর তার ডিজিটাল থার্মোমিটারটা বের করলেন। না, সেটা ঠিক কাজ করছে না। ইএমএফ মিটারটা অন করলেন তিনি। সাথে সাথে যন্ত্রটা রীতিমতো আর্তনাদ করে উঠল। কোনো রেটিং তো সে দিচ্ছেই না, শুধু টিকটিক করে শব্দ করে চলেছে। ওরা 3 জনেই উঠে দাঁড়ালো, আর ঠিক তখনই আরও একটা রড অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো। এবার সামনে ছিলেন মেজর। তিনি বিদ্যুৎ বেগে পাশে সরে গেলেন। মন কাঁপা কাঁপা গলায় বলল, মেজর, ও মেজর, এসব কি হচ্ছে? এবারে ঘরের ভেতর রীতিমতো ঝড় উঠল, ধুলোর ঝড়, আর তার সাথে দম বন্ধ করা পোড়া মাংস, পচা বিদ্ঘুটে গন্ধ। গন্ধটা গোটা ঘরটাকে জাপটে ধরল, সাথে গগন কাঁপানো আর্তনাদ। একজন নয়, অনেকজন যেন একসাথে আর্তনাদ করছে। মাটির তলা থেকে সেই আর্তনাদ উঠে আসছে, নারকীয় সেই আর্তনাদের সুর। মেজর চেঁচিয়ে বললেন, সকলে এক জায়গায় থাকো, কেউ সরে যাবে না। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর ঝড় থামল, কিন্তু সেই হাড় কাঁপানো ঠান্ডা আর দুর্গন্ধটা আরও বেড়ে উঠেছে। মেজর বললেন, আমার যা মনে হচ্ছে এখানে থাকা আর উচিত হচ্ছে না, চলো আমরা বেরিয়ে যাই। মন আর বিক্রম কথা বাড়ালো না। ওদের চোখে মুখে এখন চরম ভয় এসে ভর করেছে, কিন্তু ঘর ছেড়ে বেরিয়েই ওরা একেবারে স্তম্ভিত হয়ে গেল। ভয় প্রায় কুঁকড়ে গেল ওরা। নিজেদের চোখকেই যে ওরা বিশ্বাস করতে পারছে না। ওদের ঠিক মুখোমুখি হেঁটে আসছে একটা মূর্তি। মূর্তির পরনে ব্রিটিশ আমলে নীলকর সাহেবদের মতো পোশাক, পায়ে বুট, কিন্তু ধরে মুন্ডুটা নেই। সে সোজা এগিয়ে আসছে ওদের 3 জনের দিকে। ভয় অতি বিচিত্র জিনিস। মানুষকে যেমন পাথর বানিয়ে দেয়, তেমনি বাঁচার শেষ চেষ্টাটুকু করার জন্য অদ্ভুত একটা জোরও এনে দেয়। মেজরদের সাথে তাই হল। ওনারা বেশ বুঝেছেন এ কোনো স্বাভাবিক ব্যাপার নয়। মৃত্যু হয়তো সামনে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে ওরা পেছন ফিরল, আর আবার ওদের মেরুদণ্ড বেয়ে কনকনে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওদের পেছন থেকেও কারা যেন এগিয়ে আসছে। না না, ওরা কেউ মানুষ হতে পারে না। ওদের সংখ্যা গুণে শেষ করা সম্ভব নয়। মানুষের মতো হাত পা থাকলেও ওরা মানুষ হতে পারে না। মেজরদের 3টে আলোর গোলকে ওদের রূপ একেবারে স্পষ্ট। কুচকুচ করছে কালো, হাত পা থাকলেও সেখান থেকে খসে পড়ছে চামড়া, মাংস,
হাড় বেরিয়ে এসেছে নানা জায়গা থেকে, পোড়া শরীরের ক্ষতগুলো দগদগ করছে, একটারও মুখ বোঝার উপায় নেই, কারো কারো মুন্ডটা প্রায় দেহ থেকে খসে পড়েছে, আর ওদের চোখগুলো এইগুলো ইটের ভাটার মতো দাউ দাউ করে জ্বলছে। মনের চোখ এমন সময় গেল ঘরের ভেতরের দিকে। ওই পাশেই দাঁড়িয়ে আছে বিক্রম। ঘরের ভেতরে মনের চোখ যাওয়া মাত্রই বিক্রমের জামা খামচে ধরল সে। সাথে সাথে বিক্রম তাকালো মনের দিকে। ওর সুন্দর মুখটা এখন ভয় একেবারে কাঠ হয়ে গেছে। বিক্রম তার দৃষ্টি লক্ষ্য করে তাকালো ঘরের ভেতরের দিকে, টর্চ ফেললো সেদিকে, আর সাথে সাথেও যেন পাথর হয়ে গেল। ঘরের ভেতরের মাটির রগ এখন পাল্টে গেছে, সেই মাটি যেন লাভার রূপ নিয়েছে, আর সেই মাটি ফুঁড়ে উঠে আসছে বেশ কয়েকটা হাত। সেই হাতগুলো থেকেও হাড় মাংস বাইরে বেরিয়ে এসেছে। কয়েকটা হাত আরও কিছুটা বেরিয়ে এসেছে, তাদের পচা গলা, জ্বলন্ত চোখ বিশিষ্ট মুখগুলো দেখা যাচ্ছে না। মন আর থাকতে পারল না, চিৎকার করে উঠল। মেজর সাথে সাথে বলল, পালাও সকলে, পালাও। তিন দিক থেকেই বিপদ ভয়ঙ্কর, মৃত্যুর রূপ নিয়ে যেন ছুটে আসছে ওদের দিকে। ওরা এবার প্রাণে বাঁচার জন্য পা বাড়ালো বারান্দা পেরিয়ে জঙ্গলের দিকে। পেছনে সেই বিভৎস আর্তনাদ সাথে সাথে দ্বিগুণ রূপ ধারণ করলো। কাটা সাহেবের নীলকুঠি যে সত্যি বেজায় ভয়ঙ্কর, হন্টেড জায়গা, সেটা মেজর আর বিক্রমের কাছে এখন যেমন পরিষ্কার, ঠিক তেমনই স্পষ্ট। তার মনে এখন তীব্র আতঙ্কের রূপ নিয়েছে। মেজর, 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 বাঁচাও, বাঁচাও মেজর। কুঠির চারপাশে বেশ কিছুটা জায়গা একেবারে রুক্ষ, ঘাস পর্যন্ত নেই সেই জায়গাতে। তারপরেই শুরু জঙ্গল। এককালে বাড়িটার বাইরের পাঁচিলও ওই পর্যন্তই ছিল। মেজর আর বিক্রম সেই জায়গাটা পার করেই ফেলেছিলেন, হঠাৎ একটা আর্তনাদ সুরে দাঁড়িয়ে পড়লেন। ফিরে তাকালেন। গলার স্বরটা পরিচিত, মনের। মেজর আর বিক্রম মনের আর্তনাদ শুনে প্রায় একসাথে পেছন ফিরে একই জায়গায় টর্চের আলো ফেলল। মেজরের মতো শক্ত মনের তাবড় লোকও এবার যেন একেবারে নিস্তেজ হয়ে গেলেন। বিক্রমের চোখ বিস্ফারিত। মাটিতে উল্টে পড়ে আছে মন। মাটি ফুঁড়ে একটা কালো কুচকুচে পচা গলা হাত উঠে এসে চেপে ধরেছে তার পা, আর ওর দিকেই তেড়ে আসছে ওই পোড়া পচা গলা পিশাচের দল। ওদের ঠিক সামনে সেই মুন্ডহীন সাহেব প্রেত মূর্তি, আর তার হাতে এখন উদ্যত একটা কুড়ুল। তার ধারালো ফলাটা ওদের আলোয় ঝকঝক করছে। কাটা সাহেবের আত্মা তার আজকের শিকার পেয়ে গেছে। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। মনের থেকে সে হাত বিশেক মাত্র দূরে, কিন্তু যে গতিতে তারা আসছে মনের কাছে পৌঁছতে তাদের বেশিক্ষণ লাগবে না। ওই পিশাচহস্তের বাঁধন ছাড়ানোর জন্য সে চেষ্টা করছে বটে, কিন্তু সে যে তার বজ্রমুষ্টি এতটুকু কমাচ্ছে না, বরং মনের চোখ মুখের যন্ত্রণা জানান দিচ্ছে। সেই চাপ উত্তরোত্তর বাড়ছে। মেজর এবার চিৎকার করে উঠলেন, না মন! আর তার সাথে সাথে দেখলেন ওর পাশ থেকে বিক্রম তীর বেগে ছুটে গেল সামনের দিকে। মনের কাছে পৌঁছে মাটি থেকে ফুঁড়ে ওঠা হাতটায় লাথি মারতে শুরু করল, কিন্তু তাতে কিছুই হলো না। অবশেষে বিক্রম নিচু হয়ে হাত লাগালো। হাতটা ছোঁয়া মাত্র ওর গোটা শরীর যেন বিদ্যুৎ ছুটতে শুরু করলো। বরফের থেকেও শতগুণে বেশি ঠান্ডা সেই হাত। তাও বিক্রম থামল না, টানাটানি করেই চলল। আর পিশাচগুলোর দল এদিকে আরও কাছে চলে এসেছে। মন যন্ত্রণা কাতর চিৎকার করে চলেছে, আর মেজর তো যেন পাথর হয়ে গেছেন। তিনি ছুটে যেতে চাইছেন কিন্তু পারছেন না। মুন্ডহীন প্রেত মূর্তি ওদের খুব কাছে চলে এসেছে, আর সে যে ঠিক সেই সময় তার হাতের কুড়ুলটা প্রচণ্ড বেগে নিচে নামালো, ঠিক সেই মুহূর্তে হাতের বজ্রমুষ্টি আলগা হলো। মন তো ধরেই নিয়েছিল তার মৃত্যুকেও আটকাতে পারবে না, তাই সে চোখ বুজে নিয়েছিল। বিক্রম হাল ছাড়েনি। মনের পাটা ছাড়া মাত্রই সে তাকে মাটিতে গড়িয়ে বেশ কিছুটা সরে যায়। তবে মনের প্রাণ বাঁচাতে পারলেও কুড়ুলের আঘাত থেকে সে নিজেকে সম্পূর্ণভাবে বাঁচাতে পারে। কুড়ুলের কোপটা পুরোটা না পড়লেও কিছুটা তার ডান কাঁধটা ছুঁয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল সেখান থেকে। বিক্রম যদি সেদিকে লক্ষ্য দিত তাহলে ওর মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু সে তা করেনি। মনকে তুলে ছুটে সেই রুক্ষ জায়গাটুকু পেরিয়ে মেজরের কাছে চলে গেল। তারপর ওরা তিনজনে আর দাঁড়ায়নি।
জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে ছুটেছে। তবে পেছন থেকে সেই জান্তব সম্মিলিত চিৎকার বহু দূর পর্যন্ত তাদের কানে পৌঁছচ্ছে। টালিগঞ্জের দেশপ্রাণ শাসমল রোডের সেই পুরনো বাড়িটার পুরনো ঘরে এক আকৃতির বড় টেবিলটার এপারে মুখোমুখি দুটো চেয়ারে বসে আছে দুজন, মন আর মেজর লাহিড়ী। মেজরের ঠোঁটের কোণে এখন দুষ্টু হাসি, আর মনের চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। একটু লক্ষ্য করলেই দেখা যাচ্ছে তার ডান পায়ের গোছের কাছে বেশ মোটা করে জড়ানো একটা গজ কাপড়। মঙ্গলগঞ্জের সেই রাতের বীভৎস অভিজ্ঞতা ওর এত বছরের বিশ্বাস অবিশ্বাসের সকল মাপ পরিমাপ ওই রাতেই একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মেজর অল্প হাসি হেসে সুর করে বললেন, তাহলে মন এখনো বলবি সবই মিথ্যে, সবই ভুল? মন নীরব দৃষ্টিতে তাকালো মেজরের দিকে, কিন্তু কিছু বলল না। তবে ওর ওই নীরব দৃষ্টি জানান দিচ্ছে ওর উত্তর। আপনাদের মতামতটা কি? শেষ হলো সাগর ঘোষের লেখা মেজর দেবীপ্রসাদ লাহিড়ী সিরিজের প্রথম গল্প কাটা সাহেবের কুঠি। আজকের গল্প পাঠে হানাবাড়ি, ফ্রিকশন হান্ট এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে সায়ন্তন, মেজর দেবীপ্রসাদ লাহিড়ীর চরিত্রে কৌশিক, মীনাক্ষী লাহিড়ীর চরিত্রে হানাবাড়ি এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে রুহিনা, অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল থেকে সৌমিলি, সৃষ্টি, অভ্র, ফ্রিকশন হান্ট এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে আর্য আর আমি ঋদ্ধি। এই সুন্দর পোস্টারটা করেছে সৌমদীপ গুঁই। আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফি আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই ব্যাক আমরা কিন্তু করি। আর এই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে, এবং তাদেরকে বলো আমাদের এই ভিডিওটা যেন লাইক করে দিতে, কমেন্ট করে দিতে আর সাবস্ক্রাইব করে দিতে আমাদের হানাবাড়ি চ্যানেলটা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলে না যেন। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।